খুব সহজ করে বললে বাজেট আসলে কি? বাজেট একটি রাষ্ট্রের এক বছরের আয় এবং ব্যয়ের হিসাব নিকেশ। প্রতি বছর সেটি নিয়ম করেই জাতীয় সংসদে উপস্থাপিত হয়। কিন্তু এই বছরের বাজেটটি অন্য সব বারের বাজেটের চেয়ে আলাদা, কারণ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারী, অর্থনৈতিক সংকটে, জীবন এবং জীবিকা সংকটে। ঠিক যে কারণেই 2020 এবং 21 অর্থ বছরের এই বাজেটকে বলা হচ্ছে আমাদের অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট। জীবন এবং জীবিকার যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলোকে মূল্যায়ন করে সমন্বয় করার বাজেট। এই বাজেটের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে এবং সরকার সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য একটি কর্মপদ্ধতি ঘোষণা করেছেন। আজকে আমরা আলোচনা করব এই বাজেটটি কেমন হলো, এখানে কি কি বিশ্লেষণ করা যায়। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ, আমাদের সঙ্গে আছেন আমি নাজিয়া কণা আছি সাথে, এবং আমাদের সাথে আজকে এই বিষয়ে আলাপ করার জন্য অতিথিরা যুক্ত আছেন। আমি অতিথিদেরকে পরিচয় করিয়ে দিব এবং আসলে বাজেট কেমন হচ্ছে তারই চুলচেরা বিশ্লেষণ থাকবে আমাদের পুরো আলোচনা জুড়ে, এবং আলোচনাটি আজকে কিন্তু 2 ঘন্টা ব্যাপী হবে আমাদের এই আলোচনা। আমি অতিথিদেরকে পরিচয় করিয়ে দিই দর্শক আপনাদের সাথে। আমাদের সাথে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ডক্টর আতিউর রহমান। আমাদের সাথে আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, তিনি অর্থনীতিবিদ ও চেয়ারম্যান জনতা ব্যাংক। আমাদের সাথে আরও যুক্ত হবেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি বিশেষ ফেলো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, এবং একই সাথে তিনি অর্থনীতিবিদ। আমাদের সাথে আরও যুক্ত হবেন অর্থনীতিবিদ ডক্টর সেলিম রায়হান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের সাথে কিন্তু ভার্চুয়ালিও সবাই যোগ হতে পারেন আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে, সেখানে সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আপনাদের যে কোনো মতামত বাজেট সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন। আমরা মনে হয় আলোচনায় যেতে পারি। আলোচনায় যেতে আমি শুরুতেই অধ্যাপক ডক্টর আতিউর রহমান আপনার কাছে আসতে চাই। এবারের বাজেটকে আসলে বলা হচ্ছিল যে গতানুগতিকতার বাইরে এসে করোনাকালে একটি ভিন্ন প্রেক্ষাপটে যেহেতু বাজেট, তাই গতানুগতিকতার বাইরেই থাকবে। এই বাজেটটি আপনার কাছে আসলে গতানুগতিকতার বাইরে কেমন বাজেট মনে হচ্ছে? এটি আদৌ গতানুগতিকতার বাইরে কিনা? বাজেট সম্পর্কে আপনার আসলে মন্তব্যটি জানতে চাই ডক্টর আতিউর রহমান। এবারের বাজেট একেবারে গতানুগতিক বাজেট বলা যাবে না। বিশেষ করে মাননীয় অর্থমন্ত্রী বাজেটের অগ্রাধিকার খাতগুলো ঠিকভাবে চিহ্নিত করেছেন। এই সময়টায় যে সমস্ত জায়গায় অগ্রাধিকার দেওয়া উচিত সেই সব দিকগুলো তিনি চিহ্নিত করেছেন। যেমন স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলেছেন, এবং গুরুত্ব দিতে বলেছেন। কৃষি খাতে, সামাজিক নিরাপত্তা খাতে, এবং সর্বশেষ ইনসেন্টিভস ফর রিকভারি, অর্থাৎ এগুলোতে তিনি গুরুত্ব দেবার কথা বলেছেন। এটি নিঃসন্দেহ ঠিক পথে হাঁটছে, কিন্তু যখন দিতে গেছেন সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে ইনক্রিমেন্টাল হচ্ছে। বরাদ্দ হয়তো 10 টাকা ছিল, এই জায়গাটাতে খানিকটা দিক রয়ে গেছে, যে এটা একটা আউট অফ বক্স বাজেট হলে পরে আমাদের জন্য ভালো। কারণ আমরা তো জানি না যে এই যে সংকটের মধ্যে আমরা পড়েছি, এই স্বাস্থ্য সংকটটা কবে শেষ হবে। আমরা যদি জানতাম তাহলে একভাবে ভাবতাম। এত বড় অনিশ্চয়তার মধ্যে আমাদের হাতে আসলে স্বাস্থ্য খাতে বরাদ্দ আরো বাড়ানো উচিত, এবং আমরা মনে করি যে আমাদের খাদ্য নিরাপত্তার দিকে আরো, বিশেষ করে একেবারে গরিব মানুষ যারা হঠাৎ গরিব হয়ে গেছে, আগে গরিব ছিল না এখন গরিব হয়ে গেছে, তাদের জন্য আরো বেশি বরাদ্দ থাকা উচিত। এখন মাননীয় অর্থমন্ত্রী ঠিকই বলেছেন যে বরাদ্দ বাড়ালাম, এটা যদি বাস্তবায়ন না করতে পারি তাহলে বাস্তবায়ন কি করে করা যায়, সেখানে দরকার হলে ব্যক্তি খাত, এনজিও খাত, অন্য খাতের সাথে কি করে যুক্ত করে আমাদের ক্যাপাসিটি বাড়ানো যায় সেই দিকে নজর দেওয়ার প্রয়োজন ছিল, এবং সেরকম কথা আমরা আশা করেছিলাম। ডক্টর আতিউর রহমান, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে। আমি আশিকুর রহমান শ্রাবণ বলছি। আমরা এই বাজেটে বেশ কিছু নতুন জায়গা দেখেছি অন্যান্য বাজেটের চেয়ে। সেক্ষেত্রে অর্থনীতি পুনরুদ্ধারের যে কথা বলা হয়েছে, কর্মসংস্থানের কথা বলা হয়েছে, সামাজিক সুরক্ষার কথা বলা হয়েছে। আপনি এই বাজেটে কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে নতুন কোনো প্রেক্ষাপট দেখতে পেয়েছেন কিনা সেটি আপনি যদি ব্যাখ্যা করে বলতেন একটু আমাদেরকে। আসলে কর্মসংস্থান সৃষ্টির কথাগুলো কিন্তু স্টিমুলাস প্যাকেজের মধ্যেই যুক্ত আছে। যখন সরকার বাজেটের আগেই যে স্টিমুলাস প্যাকেজগুলো দিয়েছেন ওর মধ্যে কর্মসংস্থানের কথা আছে। যেমন 5,000 কোটি টাকার কৃষিতে স্টিমুলাস, আমাদের 3,000 কোটি টাকা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য, 10,000 কোটি টাকার রিফাইন্যান্স এসএমইর খাতে, 20,000 কোটি টাকা সব মিলে রিফাইন্যান্স,
এবং এই সবের মধ্যে কর্মসংস্থান আছে, কিন্তু কথা হলো যে কি যারা উদ্যোক্তা তাদের কাছে কি আমরা নিতে পারবো? নিতে হলে পরে আমি যে কথাটা বলে বাস্তবায়ন সক্ষমতাটা বাড়াতে হবে, এই সময় যেতে চাইবে না, তারা ঝুঁকির কথা বলবেন। তো সুতরাং আমরা একটা ঝুঁকি মোকাবেলার জন্য একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম আশা করেছিলাম এবারের বাজেটে, যাতে করে ব্যাংকগুলোকে একটা গ্যারান্টি দেওয়া হয় যে তোমরা যদি এদিকে হাঁটো তোমাদের পেছনে আমরা আছি। একই সঙ্গে আমাদের যে মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশন গুলো আছে তাদের সাথে মিলে মিশে আমরা যদি কাজ করি, প্রাইভেট সেক্টরের, হেলথ সেক্টর, এদের সাথে যদি মিলেমিশে কাজ করি, সেরকম একটি পার্টনারশিপের যে 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 বিষয়টি, এটি বাজেটে বেশি করে আসলে পরে আমরা আরো নিশ্চিত হতে পারতাম। তারপরেও আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর আরএমজি খাত, সেখানেই আমাদের সবচেয়ে বেশি কর্মসংস্থান, এবং এইটা যাতে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে একটা বোঝাপড়া হতে হবে যে কোনো অবস্থাতেই যেন কর্মের যে বিচ্যুতি না ঘটে। আমরা সব রকমের সহযোগিতা দেব একটাই শর্তে, যে আপনার কর্মীদেরকে আপনারা বজায় রাখবেন, তাদের চাকরি বজায় রাখবেন। এরকম একটি নিশ্চয়তার মধ্য দিয়ে না যাওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কিন্তু রয়েই যাচ্ছে। একটি বড় অনিশ্চয়তার কথা বলছিলেন ডক্টর আতিউর রহমান। আমি মনে হয় এই সূত্র ধরেই ডক্টর জামাল উদ্দিন আহমেদ আপনার কাছে আসতে চাই। যে বিষয়টি বলা হচ্ছিল যে তিনি বলছিলেন গতানুগতিকতার বাইরে কিছুটা এবার বাজেট করা হয়েছে, যদিও আমরা অনেকেই আবার বলছেন, তাদের মন্তব্যে আমরা শুনেছি যে খুব একটা গতানুগতিকতার বাইরে বের হয়নি এই বাজেটে। এই বাজেটে অনেকগুলো চ্যালেঞ্জ আছে ডক্টর জামাল উদ্দিন আহমেদ। এর বড় চ্যালেঞ্জ রাজস্ব বলা হচ্ছে, বড় চ্যালেঞ্জ বলা হচ্ছে আমাদের ঘাটতি বাজেট এবার 6%। আপনি এবারে বাজেটকে কিভাবে দেখছেন এবং চ্যালেঞ্জগুলো কি মনে করছেন? আর এর আগে একটু বলে রাখি, আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হচ্ছেন ডক্টর সেলিম রায়হান, অর্থনীতিবিদ। তাকে আমরা আগেই স্বাগত জানিয়েছি, আপনাকে আমরা আবারও স্বাগত জানাচ্ছি। এখন আপনাদের ওখানে সাউন্ড সিস্টেম ইজ নট ওয়ার্কিং, হ্যাঁ, ওয়ার্কিং, কাজ হচ্ছে আমরা না। শুনতে পাচ্ছি ডক্টর sound system জামাল উদ্দিন, টা আপনি করতেছে না। বলুন। আমি কথা কিছুই বুঝি নাই। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা এই মুহূর্তে? শুনতে পাচ্ছি কিন্তু ইটস নট ফ্লোটা ঠিক নাই। আপনাকে আমরা কিন্তু খুব স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনি কি প্রশ্নটি বুঝতে পেরেছেন কিনা ডক্টর জামাল উদ্দিন? না, কথাটা বোঝা যায় নাই। নাজিয়া, প্রশ্নটি আপনি আচ্ছা, আমি আরেকবার করলে প্রশ্নটি মনে হয় ভালো করে আবার বুঝতে একটু পারবেন। প্রশ্নটি করছি যে এবারের বাজেট আসলে চ্যালেঞ্জগুলো কি দেখছেন? বিশেষ করে রাজস্ব খাতে একটি বড় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যেখানে আমরা দেখছি করোনা কালে নানা জায়গায় ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে, কিংবা অর্থনীতি এক ধরনের বেহাল দশায় আছে, সেই জায়গায় বড় এই রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ, এবং আমাদের যে ঘাটতি বাজেট 6% ধরা হয়েছে, সেই ঘাটতি অর্জনের চ্যালেঞ্জগুলো আপনি কি দেখছেন? রেভিনিউ কালেকশনের যে চ্যালেঞ্জ, সেটা যদি আমরা দেখি, চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। আমরা প্রতি বছর হিস্ট্রিক্যালি যত বাজেট করেছি, প্রত্যেক বছরই প্রায় 39 থেকে 40% মতো আমরা কুড নট অ্যাচিভ। তো দিস ইয়ার অলসো এই রিস্কটা তো অবশ্যই আছে ইনহেরেন্টলি হিস্ট্রিক্যালি। এবং সেখানে আমাদের যেটা দরকার হলো যে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য, যেটা আতিউর রহমান স্যার বলেছেন যে আপনার এসএমই এবং আমি কি সরে যাব, চলে যাব এসএমই কে লোন দেওয়ার জন্য কিন্তু যে প্রসেস শোনা যায় না তোমাদের কথা। এটা তাদের যে এমপ্লয়মেন্ট জেনারেশন এই টেলিফোনে বলো যদি না শোনা যায়। হ্যাঁ, গভর্নমেন্ট সেখানে গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার, গভর্নমেন্টের যে কনস্ট্রাকশনের কাজ, এগুলা কিন্তু বৃদ্ধি করতে হবে। এবং প্রাইভেট সেক্টরের প্রয়োজনে প্রাইভেট সেক্টর থেকে আপনাকে এটা প্রাইভেট সেক্টরের সাথে জয়েন্ট ভেঞ্চারে যেতে হবে। এবং যে ফাইন্যান্সিং এর যে গ্যাপ, যেটা সেই গ্যাপ হিস্ট্রিক্যালি আমরা কিন্তু অনেক গ্যাপের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন এইবার ওই সমস্ত ট্রেডিশনাল থিওরি চিন্তা না করে আমাদেরকে ইন রিয়ালিটি চেক, যদি আমরা জিডিপির এত % যাইতে পারবো না, এতটুকু যাইতে পারবো, এটা বললে হবে না। উই উইল হ্যাভ টু ডু হোয়াট উই নিড। এবং এই নিড পূরণ করার জন্য আমাদেরকে সত্যিকার অর্থে, কারণ বন্ড ইস্যু করে বন্ড মার্কেট থেকে আপনাকে ফাইন্যান্সিয়াল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে ফিক্স করতে হবে। সেখানে আপনি বন্ড মার্কেট থেকে আপনি কত কালেকশন করবেন, তারপরে আপনি ব্যাংকিং সিস্টেম থেকে কত কালেকশন করবেন, কমার্শিয়াল ব্যাংকিং সিস্টেম থেকে লং টার্ম ফাইন্যান্সিং ইনস্টিটিউশন হিসাবে আপনি ট্রিট করা ঠিক হবে না। সেখানে আমাদের যে বিএসআরএস, বিএসপি, লং টার্ম ফাইন্যান্সিং ইনস্টিটিউশন হিসাবে যারা এতদিন পর ফাংশন করে যাচ্ছে, তাদেরকে গভর্নমেন্টের অ্যালোকেশন অফ ফান্ড দিতে হবে, এবং সেটা দেওয়ার মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সে তারা যেতে পারবে। সেই ক্ষেত্রে আপনার ওটা একটা পার্টিকুলার গভর্নমেন্টের অ্যালোকেশন থাকা উচিত। এবং বাণিজ্যিক ব্যাংক দিয়া লং টার্ম লোনের যে চাহিদা পূরণ করা, এই চেষ্টা যতদিনই চেষ্টা করবে, ব্যাংকিং সিস্টেম ক্যান নট ডেলিভার দ্যাট জব। এখানে ইকুইটি মার্কেট থেকে, বন্ড মার্কেট থেকে আপনাকে টাকা উঠাতে হবে।
এই ফাইন্যান্সিয়াল সিস্টেম যে স্ট্রাকচার, এটা স্বাধীনতার গত 49 বছরে আমরা এখনো পর্যন্ত তৈরি করতে পারি নাই। সেটা হলো ব্যাংক থেকে কত আমরা কালেক্ট করব, তারপরে আপনার বন্ড মার্কেট থেকে কত আনবো, ইকুইটি থেকে কত আনবো, এগুলো এই সমস্ত জিনিসের ব্যাপারে পরিষ্কার একটা ধারণা থাকলে ভালো হয়। জি, ডক্টর জামালউদ্দিন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছে এই প্রসঙ্গ নিয়ে আমাদের আরো দুইটি প্রশ্ন আছে, কিন্তু আমরা ডক্টর আতিউর রহমান আপনার কাছে আবারও একটু আসতে চাই। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, যদিও একটু কষ্ট হচ্ছে শুনতে, তারপরে আপনাকে অনুরোধ করবো একটু সুন্দর করে শোনার জন্য। আমরা আপনাকে প্রশ্ন করছিলাম যে আসলে যে কথাটি বলা হচ্ছিল যে ব্যাংকের উপরে চাপটি বাড়ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে নাজি আমাদের যে অর্থনৈতিক উন্নয়নের যে কথা বলা হচ্ছে, ইনকামের যে কথা বলা হচ্ছে, ঠিক সেই জায়গায় আসলে আমরা ডক্টর আতিউর রহমান আপনার কাছে জানতে চাইবো যে আসলে ব্যাংকিং ব্যবস্থার উপরে যে চাপটি আমরা তৈরি করছি, সেই চাপটি ব্যাংক কিভাবে সামাল দিতে পারবে, বাংলাদেশ ব্যাংক এখানে কিভাবে যুক্ত করা যেতে পারে, সেই প্রসঙ্গ যদি আপনি একটু বলতেন ডক্টর আতিউর রহমান। বলেছেন ব্যাপারে আর চাপ বাড়ানো ঠিক হবে না। আমার মনে হয় যে সবচেয়ে দরকার হবে যে ব্যাংকগুলোকে শক্ত সামর্থ্য রেখে আমাদের এগোতে হবে। এবং এই জায়গাটাতে আমি একটু আগে যা বললাম যে আমাদের বাংলাদেশ ব্যাংকে এগিয়ে আসতে হবে। দরকার হলে বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব একটু সম্প্রসারণ করে ব্যাংকগুলোকে আরো বেশি রিফাইন্যান্স দেবে। শুধু ব্যাংক নাকে, আরো আর্থিক প্রতিষ্ঠান যারা আছে, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট যারা আছে, যারা সত্যি সত্যি স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজকে চেনে, তাদের সাথে সরাসরি রিফাইন্যান্স লাইন ওপেন করে বাংলাদেশ ব্যাংক টাকা বাড়াতে পারে। এবং একই সঙ্গে ব্যাংক থেকে বেশি করে তাদের যে বন্ডগুলো, এক্সেস বন্ড আছে, সেগুলো কিনে নিয়ে যেতে পারে। প্রবাসী যারা সামর্থ্যবান আছে তাদের কাছ থেকে তাদেরকে ট্রেজারি বন্ড, ওয়েজার্নার্স বন্ড এগুলো বেশি করে বিক্রি করতে পারে, করে তারা এই সংকটকালে আজকে বাংলাদেশ ব্যাংক একটা ইনোভেটিভ মনিটারি পলিসির মাধ্যমে নতুন করে একদিকে লিকুইডিটিও বাড়াবে, অন্যদিকে যারা সত্যিকারের প্রোডাক্টিভ খাতে যারা কাজ করে তাদেরকেও অর্থ দেওয়ার ব্যবস্থা করবে। এবং এর জন্য প্রজ্ঞাপন দেওয়া হবে না, এটাকে চিন্তা করতে হবে অনেক বেশি সক্রিয়তার সাথে এবং উদ্যোক্তাদের সাথে একটা কনফিডেন্সের পরিবেশ তৈরি করতে হবে ব্যাংক এবং সবাই। এবং এর জন্য একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম ইমিডিয়েটলি চালু করা দরকার, যাতে করে ব্যাংকগুলো ঋণ দিতে ভয় না পায় নতুন উদ্যোক্তাদের। আচ্ছা, এই জায়গায় আমি একটু সম্পর্ক প্রশ্ন করতে চাই ডক্টর আতিউর রহমান। আমরা দেখছি যে ঘাটতি মেটাতে সরকার প্রায় 85,000 কোটি টাকার মতো ঋণ নিচ্ছে অভ্যন্তরীণ খাত থেকে, অর্থাৎ ব্যাংক থেকে, যেটা গেল বারের চেয়েও বেশি। সেক্ষেত্রে আসলে আমাদের বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে কিনা, কারণ বেসরকারি খাত সেক্ষেত্রে আসলে ঋণের দৌড়ে পিছিয়ে যাবে কিনা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি যে যদি ব্যাংক থেকে বেশি বেশি করে ঋণ নেবার চেষ্টা করে সরকার, তাহলে বেসরকারি খাত অবশ্যই ব্যাহত হবে। কিন্তু যদি বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেয় সরকার, তাহলে অতটা এফেক্টেড হবে না। কারণ ব্যাংকগুলো কিন্তু চাইবে একটা সিকিউরড লোন, যেটা সরকারকে দিলে পরে টাকাটা ফেরত আসবে তাড়াতাড়ি, সেই জন্য সবসময় তারা সরকারকেই লোন দিতে চাইবে। এবং এখন যে রেট অফ ইন্টারেস্টের যে স্ট্রাকচার, তাতে কিন্তু যে ট্রেজারি বন্ডের যে ইল্ড, এটা যদি না কমিয়ে আনা যায়, তাহলে প্রাইভেট সেক্টরকে টাকা না দিয়ে তারা সরকারকে বেশি বেশি দিতে চাইবে ব্যাংকগুলো। তো আমার মনে হয় যে ব্যাংকগুলোকে বেশি প্রোডাক্টিভ সেক্টরে নিয়ে যাওয়ার জন্য, ব্যক্তি খাতের সাথে আরো সংযোগ বাড়ানোর জন্য একদিকে এই বন্ডগুলোর ইল্ড কমাতে হবে, 2 নম্বর যেটা করতে হবে যে তাদের বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিতে হবে সরকারকে, দরকার সেটাকেই বলে প্রিন্টিং মানি। যদি আমার দরকার হয় আমি আরো বেশি প্রিন্ট করব, কিন্তু করে সরকারকে দেব। এবং 6% জায়গায় যদি 7% হয়ে যায় বাজেট ডেফিসিট, আমি খুব বেশি চিন্তা করব না, কারণ এই সময় ইনফ্লেশন সাবডিউড আছে, তেলের দাম কম আছে, আমদানি খরচ কম, অর্থনীতি অবশ্যই আছে। এরকম সময়ে আমাদের ইনফ্লেশন নিয়ে এত ভয় না পেলেও চলবে এবং একটা সাহসের সাথে বাংলাদেশ ব্যাংক এবং সরকারকে অর্থনীতিকে টেনে উপরে তুলবার জন্য চেষ্টা করে যেতে হবে। আমাদের সাথে সানেমের গবেষণা পরিচালক ডক্টর সেলিম রায়হান যুক্ত হয়েছেন। আমরা তার কাছ থেকে অর্থাৎ সানেমের প্রতিক্রিয়া কি বাজেট, আমরা যদি ছোট্ট করে শুরুতেই সেটা জেনে নিতে পারি, একটু যদি আমাদেরকে বলতেন ডক্টর সেলিম রায়হান। অনেক ধন্যবাদ। আসলে মোটা দাগে আমি হয়তো এভাবে বলবো যে বর্তমান কনটেক্সটে কিছুটা হলো রিফ্লেকশন বাজেটে আছে, কিন্তু সামগ্রিকভাবে আমার কাছে মনে হয়েছে বাজেটটা আসলে প্রোঅ্যাক্টিভ না।
মানে এটা হচ্ছে অনেকটা রিয়াক্টিভ, মানে সিচুয়েশন অথবা কনটেক্সটের একটা রিয়াকশন হিসেবে এই বাজেটে আমরা দেখছি যে এমন কিছু খাতকে তার অ্যালোকেশন এমনভাবে বাড়ানো হয়েছে, বিশেষ করে স্বাস্থ্য খাত, সামাজিক সুরক্ষা, কৃষি খাত, এইসব খাত কিন্তু আসলে এক অর্থে আমাদের দীর্ঘদিন অবহেলিত ছিল, এবং এখন একটা রিয়াকশন হিসেবে, ক্রাইসিসের রিয়াকশন হিসেবে এটা অ্যালোকেশনটা বাড়ানো হয়েছে, যেটাকে আমি অবশ্যই মনে করি এটা প্রশংসনীয়। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, যদি একটা পরিকল্পনা ছাড়া, যদি একটা সামগ্রিক ব্যবস্থাপনা উন্নয়ন ছাড়া যদি এরকম অ্যালোকেশন বাড়ানো হয় এবং এটাকে যদি প্রকৃত অর্থে বাস্তবায়ন যদি না করা যায়, তাহলে কিন্তু আসলে এটা কাগজে কলমই থেকে যাবে। আমি যদি জাস্ট উদাহরণ দিই স্বাস্থ্য খাতের কথা, এবং আমরা এখন যে ক্রাইসিস, হেলথ ক্রাইসিসের মধ্যে যাচ্ছি, এটা কিন্তু আমরা এখনো ওভারকাম করিনি, আমরা এখনো পিকেও আমরা পৌঁছতে পারিনি। তো এই ক্রাইসিসের সময়ে আমরা দেখছি স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনা, নানাভাবে নানা রকম, যে এমনকি বাজেটে যেটা বলা হয়েছে যে এত শয্যার এতগুলো হসপিটালকে কোভিড-19 হিসেবে ঘোষণা করা হয়েছে, আপনারা কিন্তু আপনাদের টিভিতে এবং মিডিয়াতে নানাভাবে তুলে আনছেন যে যেগুলোকে কোভিড-19 হসপিটাল ঘোষণা করা হয়েছে, আসলে সেগুলো অনেক জায়গায় তাদের সেরকম সক্ষমতাও নেই, সেরকম ডাক্তার নেই, নার্স নেই, ইকুইপমেন্টস নেই। এগুলোকে কিন্তু আমাদের নজর দিতে হবে। সুতরাং কাগজে কলমে একটা ডকুমেন্ট হিসেবে না দেখে, আমরা যেটা সবসময় প্রতি বছর, আমি জানি আতিউর ভাইও খুব স্ট্রংলি এটা বলে এসেছেন বেশ কয়েক বছর ধরে, যে বাস্তবায়নের দিকটা আমরা খুবই দুর্বল। প্রস্তাবিত বাজেট একটা বড় ইনফ্লেটেড বাজেট থাকে, কিন্তু তার 75 থেকে 78 ভাগ আমরা বাস্তবায়ন করতে পারি আসলে। এবং কিন্তু এই বছর কিন্তু সেই চর্চায় গেলে চলবে না, এই বছর আমাদেরকে বাস্তবায়ন করতে হবে যে ক্রিটিক্যাল সেক্টরগুলোতে আমরা অ্যালোকেশন বাড়িয়েছি, সেইগুলো বাস্তবায়ন না করতে পারলে আমরা কিন্তু এই ক্রাইসিস থেকে মুক্তি পাবো। তো ইন ব্রিফ আমি যদি খুব সংক্ষেপে বলি, এটাই হচ্ছে ইনিশিয়াল রিয়াকশন সানেমের। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনি শুরু থেকেই শুনছেন আলোচনা, আপনার কাছে এই প্রসঙ্গ নিয়ে আমরা একটু আসতে চাইবো। আসলে যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, আমাদের যে ব্যাংকিং ব্যবস্থার উপরে চাপ তৈরি করছি, বাংলাদেশ ব্যাংককে কিভাবে এর সঙ্গে যুক্ত করতে পারি, এবং তার পাশাপাশি জামাল উদ্দিন যদি আপনি একটু বলেন যে এবারের বাজেটে অপ্রদর্শিত অর্থ ব্যয়ের একটি বড় সুযোগ করে দেওয়া হয়েছে, সেটি কিভাবে অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করতে পারবে বলে আপনি মনে করেন, ডক্টর জামাল উদ্দিন? আপনার যেটা আমি প্রথমে আসি, যে প্রফেসর আতিউর রহমান সাহেব যেটা বলেছেন যে সেন্ট্রাল ব্যাংক উইল হ্যাভ টু টেক দি লিড, এবং সেখানে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি, জাপান, তারা যেভাবে আপনার মানে কেন্দ্রীয় ব্যাংক যেভাবে লিড নিয়েছে, সেই লিডটা ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য তাদের যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী দে হ্যাভ টেকেন তারা ডিফারেন্ট মেজার নিয়েছেন। আমরা এখন করোনার মধ্য দিয়ে আমরা যেভাবে চলছি, সেই করোনাও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা বিরাট একটা যুদ্ধ আমাদের, এবং এই যুদ্ধে আমাদেরকে জিততে হলে আপনার ফাইন্যান্সিয়াল মেকানিজমটা আমাদেরকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে রাইটলি লিড করতে হবে, এবং সেটা যখন করবে, যেমন এখানে আপনার ধরেন যেটা আপনি পরবর্তীতে যেটা বললেন যে কেন্দ্রীয় ব্যাংক থেকে যদি লিড নেয়, সেখানে তারা গভর্নমেন্ট আইদার মানি প্রিন্টিং অর বন্ড ইস্যু করা, যেটাই করুক, এবং বন্ডের ইন্টারেস্ট রেটটা যেটা গভর্নমেন্ট এখন প্রাইভেট সেক্টরের সাথে কম্পিট করতেছে, সেটা যাতে না হয়। সঞ্চয়পত্রের যে ডিপোজিটের রেট, এটা যদি আপনার এই জাতীয় ইনস্ট্রুমেন্ট করে, খুব একটা লাভ হবে না, কারণ ওইটাতে কিন্তু আপনার যে ইন্টারেস্টটা বেশি আছে, সেখানে মানুষ ওইদিকে যাবে। এটা একটা, কিন্তু গভর্নমেন্ট যদি বেশিরভাগ বড় করে, সেই ক্ষেত্রে সেই টাকা ইউজ করার থেকে প্রাইভেট সেক্টরে যে কর্পোরেট বন্ড, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ সহ যে সমস্ত ক্যাপিটাল মার্কেটের যে বন্ডগুলা কর্পোরেট সেক্টরে, এইটাকে রিভাইভালের জন্য তাদেরকে অগ্রগণী ভূমিকা নিতে হবে। এবং সেই ক্ষেত্রে ব্যাংকের যে টাকা পাচারের যেটা আপনার বলা হয়েছে যে কালো টাকা উদ্ধার করলে পৃথিবীর বিভিন্ন দেশেই হচ্ছে, এবং সেইগুলা হওয়ার মধ্য দিয়ে দেখা গেছে যে উই উইল হ্যাভ টু সিলেক্ট দি প্রায়োরিটি এরিয়া, কোন জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করবেন, এবং সেই ইনভেস্টমেন্টটা যদি হেলথ সেক্টরে হয়, এডুকেশনে হয়, ইনফ্রাস্ট্রাকচারে হয়, উই শুড ওয়েলকাম। এবং সেই ক্ষেত্রে আপনার এই টাকাগুলাকে আপনার যদি ইউজ করা যায়, তাহলে কিন্তু আপনার এমপ্লয়মেন্ট জেনারেশনে আমাদের প্রবলেম হবে না, এবং সেই ফান্ডগুলা আমাদেরকে যদি আমরা চ্যানেল করতে পারি থ্রু ব্যাংকিং সিস্টেম, যেভাবে হোক, এটা যদি ইকোনমিতে ফ্লো করে, তাহলে in accountancy there is a terminology, cash is a reality, profit is a concept. এখন আমরা প্রফিটের কথা চিন্তা না করি, ক্যাশ ফ্লোটা ঠিক রাখার জন্য আমাদের কিন্তু সেন্ট্রাল ব্যাংক উইল হ্যাভ টু সাপোর্ট, এবং এই ভিগরিয়াসলি সাপোর্ট করতে হবে। ইন দ্যাট কেস
ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে যে সমস্ত দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো কিন্তু যেহেতু অটোমেটেড সিস্টেম হয়ে গেছে এবং বাংলাদেশে সারা দেশে বিদ্যুতের ব্যবস্থা আছে, মোবাইল ব্যাংকিং চালু হয়েছে এবং মোবাইল ডুইং এ গ্রেট জব। এখনকার আপনার এটা যে ন্যাশনাল আইডির মধ্য দিয়ে মোবাইল ব্যাংকের মাধ্যমে যে সমস্ত আপনার প্যাকেজগুলো আপনার পাঠানো হচ্ছে, সেটা যদি আমরা যেমন ব্যাংক থেকে যে ওয়ার্কারদের যে বেতনের যে প্যাকেজ দেওয়া হয়েছে, সেটা কিন্তু যাদের মোবাইল টেলিফোন নাই তাদেরকে কিন্তু মোবাইল টেলিফোনের নাম্বার দিয়ে তার ন্যাশনাল আইডির সাথে লিঙ্ক করি, সেটা কিন্তু তার কাছে খুব ফাস্টার, কুইক এবং সেফার ওয়েতে তাদের কাছে পাঠানো হচ্ছে। দিস মিনস যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার যেটা এবং ডিজিটাল ইকোনমি যেটা, ডিজিটালটা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। এখানে রেভিনিউ সিস্টেমটা আমরা যদি সঠিকভাবে ডিজিটালাইজ করতে পারি। এর আগে ভিয়েতনামের একটা কোম্পানি আপনার কাজ পেয়েছে, কিন্তু তারা এটা করতে পারে না, তাদের সেই যোগ্যতা ছিল না। তাতে এখন আমরা কিন্তু রেভিনিউ সিস্টেমটাও অটোমেটেড পাইতাম, যেখানে প্রাইভেট সেক্টর ব্যাংক এবং সরকারি সেক্টরের ব্যাংক সবগুলাই কিন্তু আপনার এখন মানে ডিজিটালাইজ হয়ে গেছে, যেই কারণে আমরা ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনার কাছে আপনারই বক্তব্য আমরা আরো শুনবো এবং পরবর্তীকালে আপনার সঙ্গে অবশ্যই যুক্ত হব। আমরা ডক্টর আতিউর রহমান আপনার কাছে একটু আসতে চাই। বিরতির আগে আমাদের হাতে মাত্র 2 মিনিট সময় আছে এবং এই 2 মিনিটের মধ্যে আপনার কাছে আমাদের ছোট্ট একটি প্রশ্ন আছে। এখন অটোমেটেড, আমরা তো যেই কারণে আপনার এটাকে ইমপ্লিমেন্ট করা ডক্টর আতিউর রহমান, বিরতির আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে সাধারণ মানুষের জন্য আসলে এই বাজেটে কি আছে? এটি সবারই প্রশ্ন আসলে। আমাকে শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, ডক্টর আতিউর রহমান, আপনার কাছে বিরতির আগে আমাদের ছোট্ট একটি প্রশ্ন। সাধারণ মানুষ আসলে যেভাবে বাজেটটি বোঝে, দাম বাড়া কমা এবং তাদের জন্য আসলে বাজেটে কি থাকছে, সেই প্রেক্ষাপট থেকে আসলে আপনার মূল্যায়নটি কি থাকবে বিরতির আগে একদমই ছোট্ট করে? ডক্টর আতিউর রহমান, কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? তোমাদের জাম্বল ডাব হয়ে যাচ্ছে, তোমরা টেলিফোনে হ্যালো 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 হ্যাঁ না সেটা ঠিক আছে, কিন্তু আমি এদের কথা শুনতে পাচ্ছি না। ডক্টর আতিউর রহমান, আপনার কাছে ফিরবো, আপনার কাছে সেই প্রশ্ন নিয়ে ফিরবো আমরা। আপনাকে শেষবার চেষ্টা করি, আপনি কি আমাকে এখন শুনতে? আমি এখন বেরিয়ে যাব, আমার সেই জন্য আমার দরকার। ডক্টর আতিউর রহমান, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনারটা শুনতে পাচ্ছি, কিন্তু আচ্ছা, আর সেই জায়গায় আমাদের আশিকুর রহমান শ্রাবণ যে প্রশ্নটি করেছিলেন এবং একই প্রশ্ন আসলে আমারও, যে সাধারণ মানুষের জন্য এই বাজেটে কি আছে, এবং শেষ একটি মন্তব্য আপনি করবেন যে এই বাজেটের দুর্বলতা আপনি কি দেখছেন। আমি সেলিম রায়হানের সাথে সম্পূর্ণ একমত যে বাজেট তো অঙ্কের মারপ্যাচ শুধু না, বাজেট শেষ পর্যন্ত একটা স্বপ্নের দলিল, এবং সেই দলিলটা এবছর রচনা ভালোই হয়েছে, কিন্তু এটাকে বাস্তবায়নটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা একেবারে সাধারণ মানুষের জন্য যে কাজগুলো করা দরকার এই বাজেটে ইঙ্গিত আছে, যেমন কৃষিতে উন্নতি করে আমাদের খাদ্য নিরাপত্তা বাড়ানোর কথা আছে, সোশ্যাল নেট প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলো বড় বরাদ্দ, কৃষি প্রকল্পে 100 টাকা করে দিই আমরা সামাজিক সুরক্ষা। আমরা এটাকে 500 কোটি কেন করলাম না? 500 কোটি যদি করতে পারতাম আমার 500 কোটি টাকা লাগতো। এই 500 কোটি টাকা যখন গ্রামে এই মায়েদের হাতে যেত, গ্রামের অর্থনীতিতে ভোট বেড়ে যেত, তারা মাছ কিনতো, তারা চাল কিনতো, তারা ডাল কিনতো, বেড়ে যেত। ডক্টর আতিউর রহমান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আসলে বিরতি নেওয়ার সময় হয়েছে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পরে এসে আমরা অনেকক্ষণ থাকবো, আপনাদের সঙ্গে আরো অনেক অতিথি যুক্ত হবেন। সবার কাছেই বাজেটের মূল্যায়নটি জানতে চাইবো আমরা। ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমরা।
দর্শক আরেকবার আমন্ত্রণ জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম 2020-21 অর্থ বছরে যে বাজেট প্রস্তাব করা হয়েছে সেই বাজেট নিয়ে, এবং সেই বাজেট নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। আমাদের সাথে অতিথিরা যুক্ত আছেন। আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি সম্মানীয় ফেলো সিপিডি। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের বাকি দুই অতিথি যুক্ত আছেন, আমাদের সাথে ডক্টর জামাল উদ্দিন যুক্ত আছেন ডক্টর সেলিম রায়হান। ডক্টর দেবপ্রিয় দিয়েই আমরা এই দফায় শুরু করতে চাই। আমরা সিপিডির একটি মন্তব্য তো জানবই, যদিও আমরা আনুষ্ঠানিক মন্তব্য পেয়েছি। এরপরও সিপিডি আসলে কিভাবে দেখছে সেই বক্তব্যটা হয়তো থাকবে আপনার কাছে, কিন্তু যেটি আসলে মূলত জানতে চাই, এবার জিডিপির প্রবৃদ্ধি গেলবারের মতো 8.2% ধরা হয়েছে। যেই জিডিপির প্রবৃদ্ধি আসলে এই সময়ে আসলে কতটা বাস্তব ভিত্তিক ধরা হয়েছে, কেননা বিশ্ব ব্যাংক বলছে এবার 1 থেকে 2% বেশি বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে না। অন্যান্য দেশের ক্ষেত্রে সেটা নেতিবাচকও বলা হচ্ছে। বাংলাদেশের এই জিডিপির প্রবৃদ্ধি কি এটি কাগজে কলমেই থেকে যাবে, নাকি আসলে এটি অর্জন সম্ভব? আপনি কি বলবেন? ধন্যবাদ। আপনি প্রবৃদ্ধির হার নিয়ে শুরু করলেন। প্রবৃদ্ধির হার যে বিগত বছরের বিগত অর্থ বছরের যেটা শেষ হচ্ছে 19-20-এর, এবং সেটা সকলেই আমরা জানি 8.2% ধরা হয়েছিল, এবং আজকে অর্থমন্ত্রী 5.2 বোধহয় ঘোষণা করেছেন, যদিও 6 বলছিলেন একটু আগে পরিকল্পনা মন্ত্রী অন্য এক জায়গাতে কিছুদিন আগে। এবং কোন হিসাবে দেশের এবং বিদেশের হিসাবে এটা 3% অন্য উপরে কিন্তু নিচ্ছে না। আমরা সিপিডির পক্ষ থেকে 2.5% একটা অনুমতি আমরা দিয়েছিলাম। তো এই বিষয় হলো যে অর্থমন্ত্রী নিজেই বলেছেন যে অনিশ্চিত ভবিষ্যৎ এবং একটা বর্তমানে তথ্য উপাত্তের ঘাটতির ভিতরে বাজেটটি প্রণীত হয়েছে। সেহেতু আমরা ধরে নিচ্ছি যে এখনো সম্পূর্ণভাবে 19-20-এর চূড়ান্ত সংখ্যাগুলি, পরিসংখ্যানগুলো আমাদের কাছে নেই, এবং আমি এখনো নিশ্চিত না যে সংখ্যাটি বলা হয়েছে সেই সংখ্যাটি আমাদের পরিসংখ্যান ব্যুরোর কাছ থেকে এসেছে কিনা। কারণ আমরা শুনেছি অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে, কিন্তু পরিসংখ্যান ব্যুরোর কাছ থেকে কিন্তু এখনো আমরা কোনো পরিসংখ্যান কিন্তু ঘোষণা আমরা পাইনি। আর যেটি আগামী দিনে করা হয়েছে সেটা অর্থমন্ত্রী নিজেই বলেছেন এটা একটা অভিলাষের থেকে, আকাঙ্ক্ষার থেকে রাখা হয়েছে, কিন্তু আকাঙ্ক্ষার সাথে যদি বাস্তবতার চেয়ে বেশি ধরে যায় তখন এটার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। যেহেতু আমার মনে হয় যে আরো বাস্তবসম্মত হওয়ার সুযোগ ছিল, এবং এটাকে প্রকৃত যদি হিসাব করা হয় তাহলে এটা অনেক নেমে আসবে। আমি আপনাদের যেটা একটা কথা বলতে চাই সেটা হলো, আমি জানি না এর আগে আলোচনা হয়েছে কিনা, অর্থমন্ত্রী যে বক্তৃতাটি আজকে করেছেন সেটাতে যে সমস্ত নীতি এবং যে সমস্ত সামষ্টিক অর্থনৈতিক প্রস্তাবনা আছে সেগুলি নিয়ে যে খুব বেশি দ্বিমত করতে চাই তা না। আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে এর আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে 4টি সামষ্টিক অর্থনৈতিক যে পদক্ষেপ, অর্থাৎ হলো প্রথমটি হলো যে সরকারি ব্যয় বাড়াতে হবে, দ্বিতীয় হলো যে এখানে বিভিন্ন ধরনের ঋণ ভিত্তিক সুবিধা দিতে হবে, তৃতীয়ত হলো নিরাপত্তা বলয়ের সম্প্রসারণ করতে হবে দুস্থ মানুষের জন্য, এবং চতুর্থত হলো বাজারে অর্থ সঞ্চালন করতে হবে মুদ্রানীতি দিয়ে। এই 4টি কিন্তু ঠিকই আছে, কিন্তু কথা হলো এই নীতিগুলোকে ধারণ করার জন্য যে আর্থিক কাঠামো দরকার সেইটি বাস্তবে নাই। এবং আমার মূল্যায়ন হলো আজ থেকে 3 থেকে 6 মাস পরে এই যে আর্থিক কাঠামোটি করা হয়েছে এটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এটা সারা বছরে থাকবে না। কারণ হলো যে আপনার কর আহরণের যে প্রাক্কলন করা হয়েছে আসলে প্রকৃতভাবে এটা 1.5 গুণ হবে। রাজস্ব বোর্ড নিঃসন্দেহে এর মধ্যে চিঠি দিয়েছে যে তারা এটা করতে পারবে না, এবং এইটা আপনি যে ব্যয় ধরেছেন সেই ব্যয়ও ঠিকমতো যদি বেশিও করেন তাহলে আপনার ঘাটতি বৃদ্ধি পাবে, এবং ঘাটতি এই মুহূর্তে আপনি 60% আনবেন দেশের উৎস থেকে, তার 47% আসবেন ব্যাংকের থেকে, এবং ব্যাংকের যে পরিস্থিতি সেটা দিলে পরে মুদ্রানীতি এবং বার্ষিক আর্থিক কর্মসূচির ভিতরে সংঘর্ষ দেখা দিবে। কারণ হলো যে আপনি ওখানেও প্রণোদনা দিচ্ছেন। সেহেতু আমার সাধারণ বক্তব্য হলো আজকে বাজেটের যদি সবচেয়ে কোনো সবল অংশ থাকে তাহলে হলো তার নীতি কাঠামো, সেহেতু সেইটা ঠিক আছে, কিন্তু তার সবচেয়ে দুর্বল অংশ হলো তার আর্থিক কাঠামো, এবং এই দুটোর ভিতরে সংঘাতের কারণে আমি মনে করি যে বাজেট যেটুকুনি করতে পারবে সেটা করার সুযোগ থাকবে না। আমি শেষ কথাটা যেটা বলে শেষ করতে চাই সেটা হলো যে এটা করোনা সময়ের বাজেট ছিল, আমি উল্লেখ করেছি অন্য জায়গাতে, এটা একটা অসাধারণ সময় একটা সাধারণ বাজেট হয়েছে, অসাধারণ সময় একটা সাধারণ বাজেট হয়েছে, কারণ করোনার যে বিষয়টি এটা একটি সংযোজনীর মতো এসেছে।
এটা একটা উত্তর চিন্তার মতো যুক্ত হয়েছে। এটা এমন হয়নি যে পুরো কাঠামোর ভিতরে এটাকে চিন্তা করে প্রথিত করে তারপরে এটাকে মোকাবেলা করা হচ্ছে। যে সমস্ত করোনা সম্পর্কিত পদক্ষেপ দেওয়া হয়েছে এগুলি সম্পূর্ণ হয় এর আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেগুলিকে লক ইন করা হয়েছে, আবদ্ধ করা হয়েছে, অথবা চলমান প্রকল্পগুলোকে সম্প্রসারণ করা হয়েছে। সেই অর্থে নতুনত্ব অভিনবত্ব নিয়ে কিছু আসেনি। আর যে প্রাধিকারগুলোতে দেওয়া হয়েছে এটা শুধুমাত্র প্রান্তিকভাবে বেড়েছে, সেরকম ভাবে নতুন ভাবে আসেনি। আমার দুঃখটা হলো এই যে একটা অদ্ভুত সুযোগ এসেছিল দেশের জন্য একটা দুর্যোগের ভিতর দিয়ে, যেটার ভিতর দিয়ে আমাদের আর্থিক সংস্কার, আমাদের অন্যান্য সংস্কারের কাজগুলো করতে পারতাম। যে সংস্কারের কথাগুলো অর্থমন্ত্রী বলেছেন সেগুলি অত্যন্ত গতানুগতিক আমরা 10 বছর ধরে পেয়েছি। যেহেতু আমি দেখছি একটা অসাধারণ সময়ে একটা সাধারণ বাজেট হলো, দুর্যোগকে আমরা সুযোগ বানালাম। জি ডক্টর দেবপ্রিয়, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। আমি আশিকুর রহমান শ্রাবণ বলছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা প্রথমত সেটা জেনে নেই। আমি শুনতে পাচ্ছি না আপনার কথা ভালো। তাহলে নাজিয়া প্রশ্নটি করেন, আমাকে তিনি যেহেতু শুনতে পাচ্ছেন না। ডক্টর দেবপ্রিয়, আপনি বলছিলেন যে এবারের অসাধারণ একটি সময়ে আমরা একটি সাধারণ বাজেট করেছি। বাজেটের চমক কি? আপনি যদি ইতিবাচক দিক দিয়েও বিশ্লেষণ করেন, আসলে কোন জায়গাটায় চমক? আরেকটি প্রশ্ন তার কাছে আছে, আপনি যদি প্রশ্নটি করেন, সেটি হচ্ছে আসলে এই বাজেটে পলিটিক্যাল কমিটমেন্টটা আসলে কার প্রতি থাকলো, কি থাকলো, এবং যে আমি বাজেটের ভিতর দিয়ে আমি আপনাকে বলি, বাজেটের ভিতর দিয়ে যে রাজনৈতিক অঙ্গীকারের জায়গাটা বা যে ব্যক্ত করার কথা হিসেবে, সেটা থেকে আমি কোনো সমস্যা দেখছি না। আমি দেখছি ওই কথাগুলোকে বাস্তবায়ন করার জন্য যে ধরনের পরিসংখ্যান, যে ধরনের মূল্যায়ন, যে মূল্যায়নের ভিত্তিতে আপনি নতুন উদ্যোগ নেবেন বা নবতর চিন্তা করবেন। আপনি ধরুন এই যে রাজস্ব আয় তো এইবার আপনি যদি মিলিয়ে দেখেন সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাজেটের সাথে আরেকটি ডকুমেন্ট আছে, মধ্যমেয়াদী পরিকল্পনার ডকুমেন্ট আছে, ওটা আপনার সাথে একসাথে পড়তে হবে। ওটার ভিতরে আপনি দেখবেন যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2010 সালে যে ভিত্তি বছর ধরা হয়েছিল, সেখানে আমার রাজস্ব আয়ের মাত্রা ছিল জিডিপির 10%। আজকে 2020-এ এসে ওই 10% ধরা হয়েছিল যে ওটা বাড়বে 17-18% পর্যন্ত, বাড়লো না। তার মানে আজকে আমার একটা নতুন উদ্ভাবনী পদক্ষেপ দরকার ছিল নতুন ধরনের সম্পদ সংগ্রহ করার জন্য। আমি উদাহরণ আপনাদের সেদিনের আলোচনায় আমি আপনাকে 2-4টা উদাহরণ বলেছি কিভাবে বিপিসির থেকে টাকা নিয়ে আমাদের স্বাস্থ্য খাতে দেওয়ার সুযোগ করতে হবে। আমি আপনাকে আজকে আরেকটাও বলছি, আমার কাছে ধারণা ছিল আমরা একটা করোনা সংহতি ফান্ড তৈরি করব, যেখানে পুরো দেশ জাতি মানুষ ওখানে দান করবে এবং সেটার ভিত্তিতে আমরা কর সুবিধা দিব মানুষকে, তাতে করে আমরা শুধু সরকার না একটা জাতীয় অভিযান হিসেবে জিনিসটা দেখতে পারি। আমি এই করোনাকে একটা জাতীয় দুর্যোগ, এটাকে মোকাবেলা করতে হলে জাতীয়ভাবে মোকাবেলা করতে হবে, সরকার একা না, সরকারের সাথে নাগরিকরা আছে, বেসরকারি খাত আছে, এনজিওরা আছে। সামগ্রিকতায় যে উদ্যোগটা, সেই উদ্যোগের তো প্রতিফলন হলো না। উপরন্তু সরকারের যে আর্থিক কাঠামোটা, সেই আর্থিক কাঠামোটাও খুবই দুর্বল ভাবে প্রতিভাত হলো। সেই জন্য আমি বলছি যে মৌখিকভাবে রাজনৈতিক অঙ্গীকারের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই, কিন্তু রাজনৈতিক অঙ্গীকার যদি কার্যকর বাস্তবসম্মত পদক্ষেপ দ্বারা যদি ভিত্তি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় আমার রাজনৈতিকভাবে এই জিনিসটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এবং যে বাজেট কাঠামো দেওয়া হয়েছে, আমি তো বলছি আপনাকে আজ থেকে 6 মাস পর আপনাদের সাথে আলোচনা করব, বাস্তবতা এটাকে অপ্রাসঙ্গিক করে দিবে। বাস্তবতা এটাকে অপ্রাসঙ্গিক করে দিবে, যেটি বলছিল শ্রাবণ, আপনি শুনছিলেন। এবং এবারের বাজেটে আসলে বাস্তবায়নটাকে বড় চ্যালেঞ্জ ধরা হচ্ছে। বাজেটের যে কাঠামো, সেই কাঠামোটিকে বলা হচ্ছে যে, যেটি ডক্টর দেবপ্রিয় বলছেন যে রাজনৈতিক যে সদিচ্ছা, সেখানেও আসলে কোনো ঘাটতি নেই। তাহলে আসলে ডক্টর দেবপ্রিয়, এই জায়গাটাতে আমার প্রশ্ন আপনার কাছে যে যেই কথাগুলো বলছেন সংস্কার সহ অন্যান্য বিষয়, সেই বাস্তবায়নটা তো বাজেটের এই আলোচনায় না হয়েও বাজেট পরবর্তীতে আসলে এটির বাস্তবায়ন কিভাবে হচ্ছে সেটির মাধ্যমেও তো সেই বিষয়টি নিশ্চয়ই বাস্তবায়নের আলোচনা না, এটা নাফিসা, এটা বাস্তবায়নের আলোচনা না, এটা হলো আপনি বাজেটের মানে রাজনৈতিক অঙ্গীকার, নীতিগত প্রতিশ্রুতিগুলোকে আপনি কিভাবে একটি আর্থিক কাঠামো দিয়ে ধারণ করবেন, এটার যে ব্যয় আয় কাঠামোটাকে আপনি কিভাবে তৈরি করছেন। কারণ আপনি তো আয়ের ঘাটতিতে রয়েছেন, আপনি তো আয় বৃদ্ধি করার কথা, যেই সম্পদ সীমিত আছে তাকে বাস্তব ব্যবহার করার জন্য আপনার নতুন অভিনবত্ব লাগবে। কারণ এই আমি সাধারণ বলছি এই জন্য যে এটা গত বছরও দেখেছি, তার আগের বছরও দেখেছি, করোনা থাকলেও দেখেছি, করোনা না থাকলেও দেখেছি। তাহলে পরিবর্তনটা কি হলো, এইটি হলো বড় বিষয়। আজকে যদি এই বাজেট করোনা না থাকতো, তাহলে আপনি কি নতুন কি দেখতে কি পেতেন? আমি আপনাকে বলছি এইটাই পেতেন।
আমি এইটাই বলছি যে করোনা আমাকে নতুনত্ব নিয়ে আসার, অভিনবত্ব নিয়ে আসার যে সুযোগটা সৃষ্টি করেছিল, সেটাকে পেশাদারিত্বের মাধ্যমে, এটা আসলে পেশাদারিত্বের অভাবের ভিতরে চলে যাবে। এই পেশাদারিত্বের ভিতরে দিয়ে এটাকে করার জন্য আমি ঠিক মতো আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে সঠিক সেবাটা দিতে পারলাম সালাউদ্দিন কিনা, আহমেদ আমাদের সঙ্গে এটি যুক্ত আমার আছেন, এখন প্রশ্ন তাকে পরিচয় করাতে এর হবে চেয়ে আমাদের ভালো সঙ্গে। হয়তো আমার রাজনৈতিক নেতৃবৃন্দ পেতে পারতো। ডক্টর দেবপ্রিয়, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। আপনাকে আচ্ছা, আমি কিন্তু স্বাগত 9টার জানাচ্ছি মধ্যে আমাদের চলে আজকের যাবো, অনুষ্ঠানে। আমি সেই আমি কারণে ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছে যাব, তবে ডক্টর না, না, দেবপ্রিয় আপনার কাছে আমি শেষ বলতে একটি পারবো। প্রশ্ন এই পর্বে আমরা করে আপনার কাছে আবারও হয়তো আসবো। একদম, আমি বলি। যেটি বলতে চাচ্ছি যে সাধারণ মানুষ এই বাজেটে কি পেল? সামাজিক সুরক্ষার আওতা বেড়েছে, সেটি আমরা দেখেছি। এর বাইরে আসলে করোনা কালে সাধারণ মানুষ যারা কর্ম হারিয়েছেন, যারা বিভিন্নভাবে যাদের আয় রোজগার বন্ধ হয়েছে, অনানুষ্ঠানিক খাতে যেসব মানুষ বেকার হয়েছে, তারা এই বাজেট থেকে কি পাবে? কে প্রশ্নটা কাকে করেছে আমি জানি না, আমি প্রশ্ন শুনতে পাইনি। কে আমাকে করেছে? আমি সালাউদ্দিন বলছি। ডক্টর দেবপ্রিয়, আপনি কি শুনতে পাচ্ছেন? না সালাউদ্দিন, আমরা আপনার কাছে আসছি। ডক্টর সালাউদ্দিন, আমি ডক্টর দেবপ্রিয়র আমি কাছে এই প্রশ্নটি সালাউদ্দিনের ছিল। কথা শুনতে পাচ্ছি। সালাউদ্দিন ভাই, হ্যাঁ, শোনা যাচ্ছে হ্যাঁ, এই আপনার প্রশ্নটা কি আমাকে করেছেন নাকি? এই প্রশ্নটি ডক্টর দেবপ্রিয় আমি তো ভট্টাচার্যের এতক্ষণ কাছে করা বলেছি, হয়েছিল। নিঃসন্দেহে আমি আর বলবো না, অন্য কেউ বলবেন। আচ্ছা, প্রশ্নটা কি ছিল? প্রশ্নটি আপনি এই আমার প্রশ্নটি তো আপনি আপনি উত্তর দিতে প্রশ্নটা- পারেন ডক্টর সালেউদ্দিন। আরে বাইরে থেকে সাউন্ড আসছে কেন আমি জানি না আমারটা। আচ্ছা, কি প্রশ্নটা কি ছিল বল? প্রশ্নটি ছিল আসলে এইবারের বাজেটে সাধারণ মানুষ কি পেল? সামাজিক সুরক্ষা খাতের আওতা বেড়েছে, এর বাইরে সাধারণের জন্য যারা অনানুষ্ঠানিক খাতের লোক ছিলেন, যারা কর্ম হারিয়েছেন, যারা বিভিন্ন কর্মসংস্থান হারিয়েছেন আনুষ্ঠানিক খাত থেকেও, তাদের জন্য এবারের বাজেট আসলে কেমন ছিল? না, আমি যেটা এবারের বাজেটের আমার রিয়াকশন, আমি একটু প্রত্যাশা করেছিলাম যে বাজেটে কিছুটা অভিনবত্ব থাকবে, কিছুটা নতুনত্ব থাকবে এবং গতানুগতিক ধারার বাইরে বাজেটটা হবে, কিন্তু কিছুটা আশা ছিল। কিন্তু আমি দেখলাম যে বাজেটে সেই আয়, বিশাল একটা আয়ের ব্যাপার, বিশাল একটা ব্যয়ের ব্যাপার, বিশাল একটা ঘাটতির ব্যাপার, অঙ্কে সব মিলে যাচ্ছে। ঘাটতি 6-7% একটা সুন্দর একটা অ্যাকাউন্টেন্টরা সাধারণত এরকম মিলিয়ে দেয়, এটা মিলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এইখানে যেটা আশা করা যাচ্ছিল যে করোনার ফলে পরিস্থিতি যেটা জটিল হয়ে গেছে, অনেক লোক কাজ হারিয়েছে, অনেকে বাইরে থেকে ফিরে আসছে, তারা কোনদিন চাকরি পাবে, বাইরে যেতে পারবে কিনা, চাকরি পাবে কিনা সেই চ্যালেঞ্জটা আছে। তারপর রপ্তানি বাড়বে কিনা সেই, আর ভেতরে তো আছে প্রবলেম, এর আগে থেকেই ছিল, ব্যাংকিং সেক্টরের প্রবলেম, পুঁজিবাজারের প্রবলেম। আমি এর সঙ্গে কয়েকটা সুনির্দিষ্ট পদক্ষেপ, যেমন ধরুন ব্যাংক নির্ভর, কৃষি নির্ভর, ঋণ নির্ভর একটা প্যাকেজ দিলেন, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করবেন কি করে? এই ব্যাংকের অবস্থাই তো আগে থেকে খারাপ ছিল। ওখানে যদি বলো তো সুশাসনের জন্য কয়েকটা অ্যাকশন নেওয়া হতো, ওটার জন্য আইন করতে হবে তো না, যে ব্যাংকদার যারা দুর্নীতি করে, সুশাসন নাই, ব্যাংকের ম্যানেজমেন্ট প্রবলেম আছে, ব্যাংকের আপনার রাজনৈতিক প্রভাব পড়ে, সেইগুলো নিয়ে দু একটা, আমি না ব্যাকগ্রাউন্ড পেপার আছে কিনা ওগুলো নাই। দ্বিতীয়ত ধরুন আপনার পুঁজিবাজারে দেখলাম, পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগ করিবেন, আর এটা তো বারে বারে সবাই বলে আসছে। ওটাকে কনফিডেন্ট আনার জন্য আপনি পুঁজিবাজারে কি আইপিও, নতুন আইপিও আসবে। আরে সরকারের কোম্পানিগুলো তো আইপিও দিচ্ছে না সরকার, আর আবার নতুন আইপিও আসবে, তো কথাই বললেন। তারপরে আপনার এই কৃষি না, তারপরে আপনার কি 100টা স্পেশাল ইকোনমিক জোন করবে, 100 জোন করলে হয়ে যাবে। তারপর এফডিআই বাড়াবার জন্য আপনি ইজ অফ ডুইং বিজনেস, আরে এফডিআই আসলে লোকে এখানে বাইরে থেকে আসবে, ল্যান্ড প্রকিউর করবে, ল্যান্ড রেজিস্ট্রেশন প্রবলেম আছে, কত রকম প্রবলেম আছে, এগুলিকে সলভ। আমি বলছি না 1 বছরের মধ্যে এটা পারবেন সব সলভ করে, কিন্তু কয়েকটা তো পদক্ষেপ তো আপনি নেবেন কংক্রিট, তবেই তো লোকজনের কনফিডেন্স আসবে যে বাজেটটা একটা নতুন করে। তারপর কর্মসংস্থানের ব্যাপারে যদি বলা হয়তো মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজে বেশি করে আমরা হয়তো 30,000 কোটি টাকা কিছুই না, কারণ সেখানে শ্রমনিবিড় এবং ইনফ্যাক্ট এটা অদ্ভুত, ওখানে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সও রাখতে পারে। একটা ছোট্ট এন্টারপ্রাইজে 6-7 জন কাজ করবে এসে, তারা 3 ফিট করে 18 ফিটের মধ্যে 6 জন কাজ করতে পারে। এটা অন্য গার্মেন্টসে কি করে ডিস্টেন্স করবে? বরং এটা শ্রমনিবিড় ডিস্টেন্স ইস্যু করে আপনি লোকদের কর্মসংস্থানও করতে পারেন। এই জিনিসগুলি কংক্রিট হলে ভালো। আমি বলছি না যে সবকিছু 1 বছরে করবেন, এটা উনি বলছেন মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদীর সাথে লিঙ্ক করবেন, কিন্তু কিভাবে লিঙ্ক করবে জানি না, এটা ভালো বলেছেন অবশ্য। আরেকটা জিনিস বলে যে এই যে বাস্তবায়নটা চ্যালেঞ্জ হবে, কারণ এত বড় আয়, 3,30,00,000 কোটি টাকা রাজস্ব আয়, এটা তো একেবারে আমি মনে করি অসম্ভব ব্যাপার। দ্বিতীয়ত আপনার 8.2 গ্রোথ, সেটার জন্য আপনার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট লাগে 34%, এখন আছে 22।
কি করে ওটাকে নিয়ে যাবেন? যাও, ওটা না বাদ দিলাম, আমরা সিরিয়াস নিলাম না প্রবৃদ্ধি। তারপরে আপনি বলছেন যে ডেফিসিট 6-7 হোক, কিন্তু ব্যাংক সেক্টর থেকে 50,000 কোটি টাকা নিয়ে আসবেন আপনি, সেটা কি করে সম্ভব? এমনি তো ওরা চাপে আছে। অতএব এই জিনিসগুলো আমি একটু ডক্টর সেলিম রায়হানের কাছে আসতে পারি, সালাউদ্দিন। প্র্যাকটিক্যাল যদি হয়, বাস্তব ভিত্তিক হলে ভালো হতো। বিষয় দরকার ছিল না, বাস্তব ভিত্তিক হলে বাস্তবায়নটা সুবিধা হতো। এখন যেটা করেছেন এইটা কতটুকু বাস্তবায়ন হয় আমি জানি না, এটা রেডি হবে। তবে অ্যালোকেশন হেলথের বেড়েছে, এটা আমি খুশি হয়েছি, আরেকটু হলে ভালো হতো। তবে এই যে এক্সপেন্ডিচার যেন ভ্যালু ফর মানি হয়, স্বাস্থ্য সুবিধা যেন, সরকারি স্বাস্থ্য সুবিধা যেন ইউনিয়ন পরিষদ লেভেল পর্যন্ত পৌঁছায়। তো আমি এক্সপেক্ট করি না ইউনিয়ন পরিষদে ভেন্টিলেটর চলে যাবে, কিন্তু অ্যাটলিস্ট লোকজনের অন্যান্য স্বাস্থ্যের জন্য চিকিৎসা করতে পারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত, সেটা বিশ্বাস করেন। সাথে সাথে যেন স্বাস্থ্য খাতে যেন নতুন নতুন বিল্ডিং, নতুন নতুন হাসপাতাল, যেগুলো কোনো কাজে আসে না। কয়েকদিন আগে দেখলাম হাসপাতাল আইসিইউ আছে ঢাকার বাইরে, 4 বছর যাবত বন্ধ, ওটা ইউজ করে না। এইভাবে যেন টাকার অপচয় না করে, যেন এই যে এটা অ্যালোকেশনটা দিয়েছে, বরাদ্দটা দিয়েছে, সেটা সুষ্ঠুভাবে জনগণের কল্যাণের ব্যয় হয়। অর্থাৎ বরাদ্দ যেটাই দেওয়া হোক, সেটা যেন সুষ্ঠুভাবে অপচয় না করে ভালোভাবে ব্যয় করা হয়। সেটা হলে তো কিছুটা তবু বাজেট থেকে কিছুটা ফল লাভ করবে। নতুন একেবারে বিরাট কিছু করে ফেলা যাবে এই বাজেটে, আমার সেটা মনে হয়। তবু তো কিছুটা জনগণের উপকারে আসবে। ডক্টর সালাউদ্দিন আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, তিনি আমাদের সঙ্গে আছেন। তিনি আলোচনায় আমাদের যে মুহূর্তে যুক্ত হলেন, ঠিক সেই মুহূর্তে আমরা আসলে এই বাজেটের উচ্চাভিলাষ, এই বাজেটের এই সংকটের মধ্যে বাজেটটি দেওয়া এবং বাজেট বাস্তবায়নের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে আসলে যারা বিশ্লেষণ করেন তাদের বক্তব্যগুলো শুনছিলাম। মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? তাহলে আপনাকে প্রশ্নটি করব আমরা। শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ, বাট গার্বল্ড, একটা আরেকজনের কথাবার্তা চলে আসে মাঝখানে, একটা অন্য শব্দ চলে আসছে। কি সালাউদ্দিনের কথা ওয়েলকাম, বাট না না, আমি বলছি যে তাহলে পরিকল্পনা মন্ত্রী আপনি আপনার আরেকটা গর্বের আওয়াজ আসে। এনিওয়ে, আই থিংক উই হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াটএভার আই ক্যান। আপনি প্রশ্নটি করলে মনে হয় তিনি স্পষ্ট শুনতে পারেন। পরিকল্পনা মন্ত্রী, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবং আমি নাজিয়া কণা, আপনাকে প্রশ্ন যেটি আসলে করতে চাচ্ছি, সবাই বলছিল এবারের বাজেট বাস্তবমুখী নয়, এবারের বাজেট উচ্চাভিলাষী, এবারের বাজেট গতানুগতিক, অসাধারণ সময়ে একটি সাধারণ বাজেট দেওয়া হয়েছে। আপনি কি বলবেন এইসব প্রশ্নের, এইসব অভিযোগের? সরি, আই মাস্ট অ্যাপোলোজাইজ, আমি কিছু শুনিনি আপনার কথা। আপনি আরেকবার চেষ্টা করে দেখতে পারেন। আমরা আরেকবার চেষ্টা করছি আপনার কাছে প্রশ্নটি পৌঁছে দেওয়ার জন্য। কি ওয়ার্ড বলেন? বাজেটটি কেমন হলো আপনার কাছে? বাজেটটি কেমন মনে হলো? আপনারা থামেন, আমি একটু প্যারাফ্রেজ করে দেন। আমি না প্যারাফ্রেজ না, আমি মন্তব্য আপনার কাছে এটা দিচ্ছি আর কি, উনি বোধহয় সেটা দিতে চাচ্ছিলেন। আমি মন্তব্য করেছি একটা অসাধারণ সময়ে আমরা একটা সাধারণ বাজেট পেলাম, এবং অন্যরাও যেটা কেউ কেউ, আমি শোনার আগে সালাউদ্দিন ভাই বলেছেন যে অভিনবত্বটা যেটা প্রত্যাশিত ছিল সে অভিনবত্বটা পেলাম কিনা এটা। আর আমি আরেকটার সাথে বলেছিলাম যে প্রবৃদ্ধির যে পরিমাণটা দেওয়া হয়েছে 5.2%, এটা অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে দেখেছি। আমি এখন পর্যন্ত পরিকল্পনা কমিশন বা পরিসংখ্যান ব্যুরো থেকে এখনো ঘোষণা দেখিনি যে কত প্রবৃদ্ধি হলো এই বছরের। এই আমি আপনাদের সঠিক বলতে পারলাম কিনা জানি না, ক্ষমা করে দিয়ে। জি, আমরা এই বিষয়গুলো জানতে চাচ্ছি। না, ঠিক আছে, অভিনবত্বের বিষয়ে আমার কিছু বলার নেই। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ হিজ ওন স্ট্যান্স এবং অভিনবত্ব, সুতরাং এটা নিয়ে আর মন্তব্যের কিছু নেই। উই আর টিম প্লেয়ার, আই এম এ মেম্বার অফ দ্য টিম, সুতরাং একজন যদি অভিনবে পাস দেয়, সেই পাসটা তো আমরা গুড ফর দ্য টিম এজ এ হোল, সেভাবে আমরা নেই। আপনি যেটা মূল বিষয়টা যেটা আমার উপরে চলে আসে, যে প্রবৃদ্ধির সংখ্যাটা যেটা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, আপনি হয়তো ভাবছেন যে এটা আমার এখান থেকে আসা ট্রেডিশনালি তাই আসছিল বোধহয় এইটা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে we are an integrated government, we parallelly আমরা পাস করে দিই। So full responsibility as finance minister of this government, he has done it, and আমার তরফ থেকে এটা এখন চ্যালেঞ্জ করতে প্রশ্ন উঠে না। It is my figure now that it is his my figure,
টু প্রবৃদ্ধি সম্বন্ধে। আর আরেকটা বিষয় কোনটা যেটা বলছিলেন, এই দুইটা বিষয় আমি এই মুহূর্তে বললাম। আরেকটা বিষয় আপনার কোনটা ছিল? না, আর অন্য ওই অভিনবত্বর বিষয় ছিল যে আরেকটু মানে এটা করোনাকে কেন্দ্র করে কিভাবে বাজেটটা সাজানোর সুযোগ ছিল কিনা, এই একটা আলোচনা ছিল। এখন আমি নিজেও শুনতে পাচ্ছি না ভালো। মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? আমরা যদি বিরতি নিতে পারি কিনা আসলে বিরতি নিয়ে সবার সাথে আবার যুক্ত হব। আচ্ছা, বিরতি নেওয়ার সময় এখনো হয়নি, আপনার চালিয়ে যেতে হবে আমাদের যেভাবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে মন্ত্রী মহোদয়ের কাছে। জি বলো ভাই। হ্যাঁ, আমি বলি যে আছে কি এই যে গ্রোথ রেটটা যে আসছে, যাই হোক মিডটার্ম ম্যাক্রো ফ্রেমওয়ার্কটা কি রিভাইজ করা হয়েছে? নতুন ম্যাক্রো ফ্রেমওয়ার্ক এসছে এই বাজেটের সাথে আসছে না? ওটা তো 8.2, এটাতেই 8.2 আছে। হ্যাঁ, তবে ওই ম্যাক্রো ফ্রেমওয়ার্কের সাথে বাজেট মিলিয়ে দেখলে পরে আপনার সবচেয়ে বড় সমস্যাটা হবে যে এই বছরে ওখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট as a share of GDP 12.7% বলা হয়েছে, which is an extraordinary number, যেটা 20-এর ঘরে থাকা উচিত। এই জন্য মন্ত্রী মহোদয়কে বললাম যে এই গ্রোথ ফিগারটা কিভাবে আসলো, কারণ হলো আমি বলছি আপনাকে ওই গ্রোথ ফিগার, আমি সাধারণত এক মিনিট সময় নেই বিকজ দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং হাউস এবং যাচ্ছেন লাইভ। সেটা হলো ওইখানে যে মধ্যমেয়াদী পরিকল্পনা আছে সেটা এই বছরে ব্যক্তি খাতে বিনিয়োগের পরিমাণ বলা আছে 12.7%, আর পরের বছরে যে ওটা আবার 23%, মানে 2 গুণ আবার হয়ে যাবে। কারণ হলো এটার কারণ হলো ওই যে গ্রোথ রেটটা হয়েছে ওই প্রবৃদ্ধির সংখ্যাকে আয়কর দিয়ে মিলানোর জন্য ওই সংখ্যাটাতে চলে এসেছে আমাদের আশঙ্কা। সেই জন্য আমি জিজ্ঞেস করছি, এইটা ফাইন্যান্স মিনিস্ট্রির হিসাব কামিং ফ্রম দি ফাইন্যান্সিং অ্যাঙ্গেল থেকে ইনভেস্টমেন্টের, নট নেসেসারিলি ফ্রম দি বিবিএস এস্টিমেটিং দ্য জিডিপি গ্রোথ রেট। এই পয়েন্টটা আমি বলতে চাচ্ছি যে এটা, কারণ জিডিপি তো আনার তো বিভিন্ন তরিকা আছে, তার ভিতরে একটা কথা দিয়ে এসেছে আর কি। আমি কি একটা ফান্ডামেন্টাল আরেকটা কোশ্চেন অ্যাড করতে পারি? আমি জানি মাননীয় পরিকল্পনা মন্ত্রীর জন্য হয়তো আরো বোঝা অ্যাড করছি। সেটা হচ্ছে যে আমরা এই যে প্রবৃদ্ধির যে প্রাক্কলনটা করা হলো, এখানে কোনো ঝুঁকির কোনো কি বিবেচনা নেওয়া হয়নি? আমাদের প্রবৃদ্ধি কি আসলে ঝুঁকির সাথে কোনো সম্পর্ক নেই? এবং পুরো বাজেটে যে ডেসক্রিপশনটা আছে সেটা কিন্তু আসলে অর্থনৈতিক একটা বড় ধরনের সংকটেরই ডেসক্রিপশন আছে। তারপরে কি আমরা দেখছি একটা রোজি পিকচার যে 8.2% গ্রোথ। তো এগুলোকে কিভাবে মেলাবো আমরা? এটা একটু প্রশ্ন রাখছি মাননীয় পরিকল্পনা মন্ত্রী। যাই হোক, মাননীয় অর্থমন্ত্রী তার উপস্থাপনায় অনেক সময় নিয়েই বলেছেন যে আমরা একটা খারাপ সময় বা দুঃসময়ের ভিতর দিয়ে যাচ্ছি। তিনি বলেছেন তার হোল প্রেজেন্টেশনটা কোভিড এর যে ভয়ঙ্কর রকমের একটা প্রেক্ষিত তার মধ্যে তাকে করতে হয়েছে। তবু এর মধ্যে তিনি শেষে যেটা সেলিম বললেন, ডক্টর সেলিম, যে আশা তো দেখাতেই হয়। Even the worst situation we try to be optimistic. However, optimism-এর কিছু গ্রাউন্ড আছে, it's not sort of বায়বীয় কিছু নয়। কিভাবে যেমন despite all the difficulties that you see or you pick up from the basket, there are good signs, silver linings as you say. Your remittance is showing very healthy sign. It's increasing. Reserve is building up. এই দুটা ইমিডিয়েটলি ফান্ডামেন্টাল যেগুলো আপনারা অর্থনৈতিক মহোদয়গণ সবসময় বিবেচনা করেন। এছাড়া যেটা হয় আমরা দেখেছি অতীতে ইতিহাসে যে আফটার এভরি ক্রাইসিস, ওয়ার হোক বা পেস্টিলেন্স হোক বা স্বাধীনতা সংগ্রামী হোক, আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে দেয়ার ইজ এ রিবাউন্ড। এটা সাইকোলজিক্যাল না ইকোনমিক আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন। আমরা আশা করছি রিবাউন্ড একটা আসবে পজিটিভ, এন্ড উইল বি এবল টু বিল্ড আপ। আমরা ধরে নিচ্ছি উই আর passing into the peak of this menace, COVID menace. I'm ধরে নিচ্ছি, it is an assumption. If we are passing into the COVID menace and peak, we are likely to be climbing downwards now. তাহলে যদি other players যারা আছেন, ওয়েস্টার্ন প্লেয়ার, ইস্টার্ন প্লেয়ার যারা লং চেইনে আছেন, তারা যদি বেরিয়ে পড়েন, আমরা বেরোবো, তাদের সঙ্গে হাত মিলাবো। সো ওভারঅল গ্লোবালি একটা পজিটিভ মুভ হওয়ার কথা, সেটা বেনিফিট আমরা পেতে পারি। এইসব মিলে এটা করা হয়েছে আর কি।
আমাদের সাথে অতিথিরা যুক্ত আছেন, তারা হয়তো সম্ভবত আমাদের শুনতে পাচ্ছেন না। শ্রাবণ, আমাদের সাথে কিন্তু ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিসিআই এর সাবেক সভাপতি জনাব আব্দুল মাতলুব আহমেদ যুক্ত হয়েছেন, তিনি আমাদের সাথে আছেন। এবং আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন এবিসিসিআই এর আরেক সাবেক সভাপতি জনাব আব্দুল আউয়াল মিন্টু, তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আরেকটু চেষ্টা করি তারা আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা দেখি, চেষ্টা করি। আপনি চেষ্টা করেন দেখি, আপনার কথা অনেক আব্দুল মাতলুব আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? চমৎকার সব মানুষ কথাগুলো শোনা যাচ্ছিল। ও মাই গড, there is a fraud in the system. একটা ব্যাং আছে সিস্টেমের মধ্যে। আচ্ছা, আমি চলে যাই এখন না। মন্ত্রী মহোদয়ের কাছে আব্দুল আউয়াল অনুমতি নেই, মিন্টু আমাকে শুনতে যদি পাচ্ছেন যেতে দেন আমাদেরকে? প্লিজ বলেন আমার মতলুব ভাই আর মিন্টু ভাইকে সালাম নিয়ে গেলাম। চলে যাচ্ছেন নাকি? দাদা ওই আপনারা চলে গেলে মন্ত্রী বসুন, যাবেন কেন? মন্ত্রী থাকবেন। ডক্টর দেবপ্রিয়, আপনি কি শুনতে পাচ্ছেন? ডক্টর দেবপ্রিয়, যাবেন কোথায়? সব তো যার ঘরেই আছেন, যাওয়ার তো জায়গা নেই। না সেলিম রেহান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমরা একটা ব্রেক নিতে পারি, ট্রাফিক জ্যামের কোনো অভিযোগ? আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসি, কারণ আমাদের বিরতির পরে ফিরে এসে আমাদের আজকের এই বাজেট আলোচনার বাকি অংশ আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। ছোট্ট একটি বিরতি। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন বাজেট নিয়ে আমাদের আজকের বিশেষ জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ, আমাদের সঙ্গে আছেন আমি নাজিয়া কণা আছি। এবং শ্রাবণ, আমরা কিন্তু বাজেটের নানা বিষয় নিয়ে আলাপ করছি এবং আমাদের সাথে অনেক অতিথি আছেন, সম্মানিত অতিথিরা যুক্ত আছেন, বিশ্লেষকরা আছেন যারা বিষয় বিশ্লেষণ করবেন। আমাদের সাথে ডক্টর সালেউদ্দিন আহমেদ যুক্ত আছেন। তিনি আসলে, তার কাছে আসলে আমি মন্তব্য জানতে চাই এই পর্যায়ে। আসলে আপনার শেষ মন্তব্যটা কি বাজেট নিয়ে? যদি আপনি বলেন বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি, বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলোর উপরে যে চাপটা পড়বে, যে 85,000 কোটি টাকা অভ্যন্তরীণ খাত থেকে সরকার ঋণ নিতে যাচ্ছে, সেটিকে আসলে আমাদের সরকারি ব্যাংকগুলোর উপর চাপ না ফেলে সেটাকে আমরা কিভাবে সমন্বয় করতে পারি? সেটা প্রথমত এত বিশাল একটা অঙ্ক ব্যাংকিং সেক্টরে না মোটেও যুক্তিসঙ্গত হবে না। ব্যাংকাররা এমনি চাপে আছে, পুরো প্যাকেজটাই তো ব্যাংক নির্ভর, ঋণ নির্ভর, এমনিতে চাপে আছে। যদিও সেন্ট্রাল ব্যাংক সিআরআর কমিয়ে রেপো দিয়ে নানা রকম ভাবে হেল্প করছে, কিন্তু এবং সেন্ট্রাল ব্যাংক ইনডিরেক্টলি এখন তো সেন্ট্রাল ব্যাংক মানি ক্রিয়েট করছে, রিজার্ভ মানি দিচ্ছে, এটা তো ইনডেফিনিটলি করা যাবে না। আর ওয়েজ এন্ড মিনস অ্যাকাউন্ট অথবা ওভারড্রাফট দিতে সরকারকে আপনার বেশি দিন টিকাতে পারবে না। অতএব এই ডেফিসিটটা আমার মনে হয় ব্যাংকিং সেক্টরের ঋণটা না নিয়ে বরং এখন উচিত বাংলাদেশ সরকারের উচিত যে আমরা বৈদেশিক ঋণটা যদি নিতে পারি। এবং অনেকে আর্গুই করে আমাদের ঋণের বোঝা বেড়ে যাচ্ছে, কিন্তু এখনো কিন্তু আমরা 34% বেশি, 34% বেশি জিডিপির বেশি কিন্তু ঋণ না। যদিও এটা আমাদের জন্য অনেক মোটামুটি আছে, অনেক দেশ তো 100% আছে। অতএব এই যে অলরেডি IMF বলেছে বাজেট সাপোর্ট দেবে, ADB বলছে দেবে, ওয়ার্ল্ড ব্যাংক দেবে, তারপর কিছুদিন পরে আমি মনে করি ইসলামিক ডেভেলপমেন্ট আছে, ওদের কাছে সহজ সত্যি এই সাপোর্ট গুলো নেওয়া, তাতে একটা বড় অংশ কিন্তু আপনার ডেফিসিটটা কমে যাবে। আর দ্বিতীয়ত হলো ইন্টারন্যাশনাল যে ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে যারা ফাইন্যান্স করে, তাদের কিন্তু লিকুইডিটি প্রচুর, এবং ওরা তো অনেকে এখন চায়নাতে যাবে না। আর বাইরে যদি ওরা সুবিধা দেয়, ওখানে কিন্তু 1-2% বেশি ওরা পাবে না। বাংলাদেশে কিন্তু ইনভেস্টমেন্টের রেট অফ রিটার্ন অনেক হাই, অর্থাৎ তাদের কাছে সহজ শর্তে আমরা ঋণ নিতে পারে। কোনো ক্রমে কিন্তু আমরা সারপ্রাইজ ক্রেডিট বা টাইট লোন নিতে যাই না, যেটার জন্য আমাদের যে সুদের হার এবারে বেশি হয়েছে, টাইট লোন সারপ্রাইজ ক্রেডিট নিই, এটাতে কিন্তু ঘাটতিটা আপনার অনেকাংশে পূরণ হবে। অতএব আমি মনে করি, আর যদি একেবারে নিতান্ত ডোমেস্টিক সাথে নীতিই যদি হয়, সরকার যদি বন্ড যদি ছাড়েও 3-4% ইয়েল্ড রেটে ছাড়বে, 8-9% ইয়েল্ড রেটে দিলে তো ব্যাংকারই আবার ঝাঁপিয়ে পড়বে, যেটা একটা টেন্ডেন্সি থাকবে। ওটা না 3-4% ছাড়ে বা 2% সেন্ট্রাল ব্যাংক ওটা কিনো, সেন্ট্রাল ব্যাংকের ব্যালেন্স শিটটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে এখন, তাই না? সেন্ট্রাল ব্যাংক কিনো, সেন্ট্রাল ব্যাংকের অ্যাটলিস্ট মানি ক্রিয়েশন তো হয়েই যাচ্ছে। অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক কিনে সেন্ট্রাল ব্যাংক নিতে পারে, কোনো ক্রমে কিন্তু বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া ঠিক হবে না। অর্থাৎ ঘাটতিটা পূরণ তো করতে হবে। ঘাটতি এমন না 6% ঘাটতি, কিন্তু এটা ঠিকই আছে। আমি তো মনে করি 6-7% পর্যন্ত যাওয়া যেতে পারে ঘাটতি। ঘাটতি কোনো অসুবিধা না, এটা পূরণ করাটা। আরেকটা জিনিস নিশ্চিত করতে হবে, যে কোনো অর্থ বরাদ্দটা যেন একেবারে ভ্যালু ফর মানি হয়, মানে কোন রকম বা যেন টাইমলি কমপ্লিশন, কস্ট ওভাররান যেন না হয়, টাইম ওভাররান যেন না হয়।
এতে করলে কিন্তু আমাদের অর্থটার অপচয়টা কমবে এবং অর্থের যেটা সাশ্রয়টা হবে, তবে কিন্তু অনেকটা চাপ আমরা সে অ্যাবজর্ব করতে পারবো। ধন্যবাদ। ডক্টর সালেউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। অনেকগুলো পরামর্শ আমরা পেয়েছি ডক্টর সালেউদ্দিনের কাছ থেকে। আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়েছে, তাদের সঙ্গে একটু পরিচয় করান আপনি। হ্যাঁ, অবশ্যই। জি, আমি যাই আপনাদের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন বিরতির মাঝখানে ডক্টর মোহাম্মদ মজিদ, তিনি আমার সাবেক চেয়ারম্যান এনবিআর, তাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে ইতিমধ্যেই বলেছে আমাদের সঙ্গে আব্দুল মতলব আহমেদ, তিনি যুক্ত আছেন, এবং আমাদের সঙ্গে আব্দুল আল মিন্টু, তিনি যুক্ত আছেন, এবিসিসি দুজনই সাবেক সভাপতি। আমরা যদি প্রথমে একটু আসলে রাজস্ব নিয়ে কথা বলছিলাম, সেই রাজস্ব আসলে আহরণের যে প্রক্রিয়াটি, সেটি আসলে কি হবে সেই প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ মজিদ আপনি যদি একটু ব্যাখ্যা দিতেন। এই বাজেটে যে রাজস্ব আহরণের যে আসলে বড় একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, প্রত্যেকেই বলার চেষ্টা করছেন যে আসলে এটি অনেক ক্ষেত্রেই অসম্ভব। আপনি এখানে কোনো সম্ভাবনা দেখছেন কিনা, এবং আসলে রাষ্ট্র কি করতে পারবে? ডক্টর মোহাম্মদ মজিদ। ধন্যবাদ। আপনার প্রশ্নের শব্দগুলো খুব ভালোভাবে বোঝা যায়নি, এই অর্থে যে আপনাদের মনে হয় স্টুডিওতে কোনো সমস্যা আছে। যাই হোক, আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের ভাগে যেটা পড়েছে 3,30,কোটি টাকা, 30,000 কোটি টাকা, যেটা এটি বাজেটটা দেখতে মনে হয়েছে, বাজেটটা দেখে মনে হয়েছে যে করোনার যে ওলটপালট, করোনার মধ্যে যে আমরা আছি, এবং করোনা যে গত 3 মাসে আমাদের অর্থনীতিতে যে অচলাবস্থা সৃষ্টি করেছে, এবং ভবিষ্যতে আরো এখনো আমরা যেহেতু জানি না, ঠিক এইরকম একটা পরিস্থিতিতে এই ধরনের রেভিনিউ টার্গেট নির্ধারণ করাতে মনে হয়েছে যে এটা একটা কোনো ব্যাপারই না, বা এটা এই অর্থনীতিতে, এই অর্থনীতির থেকে, কারণ রেভিনিউ আর্ন হবে তো অর্থনীতির থেকে, সেই অর্থনীতি যদি অসুস্থ থাকে, সেই অর্থনীতি যদি অচল থাকে, তাহলে তো ভ্যাট বলি, আয়কর বলি, ব্যয় বলি, এগুলো অর্জন করা আসলে খুব কঠিন হবে। এমনিতে প্রতি বছর আমরা যেভাবে গ্রোথ দেখাই যে টার্গেটের, সেই ধারাতেই টার্গেট এবার দেখানো হয়ে গেছে। ফলে মনে হয়েছে যে করোনার যে প্রভাব বা করোনার যে অভিঘাত অর্থনীতিতে হচ্ছে, এবং যে অর্থনীতি থেকে রেভিনিউ আর্ন করা আসলে সেটার কিন্তু কোনো রিফ্লেকশন আসলে বোঝা যায়নি। 1, 2 হচ্ছে যে রেভিনিউ যে টার্গেট দেওয়া হয়েছে সেইটা অর্জন কিভাবে করা হবে সে ব্যাপারে এমন কোনো নতুন কোনো পদক্ষেপ, এমন কোনো নতুন কোনো নির্দেশনা, এমনকি যে ভ্যাট আইনটির প্রবর্তনের পরে, যেটা আমরা এখনো সেটা প্রবর্তনের পূর্ণাঙ্গ পর্যায়ে যেতে পারিনি, সে ব্যাপারেও কিন্তু কোনো নির্দেশনা বা কোনো প্রতিশ্রুতি বা কোনো কর্মসূচি কিন্তু সেখানে নেই। যদি এরকম হতো যে এই সময় আমরা 3 মাসের মধ্যে আমরা সকলকে ভ্যাটের ভেতরে আনবো, মেশিনগুলো সব দিয়ে দেবো, সবকিছু থাকবে, এই ধরনের একটা কথা থাকলেও অন্তত সেটা বোঝা যেত। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে কর্পোরেট ট্যাক্সের হার কিছুটা কমানো হয়েছে, এদিকে নিম্ন যে ব্যয় সীমা সেটাও বাড়ানো হয়েছে। এই বাড়ানোর ফলে হ্যাঁ, কিছু নতুন করদাতা বা প্রান্তিক কিছু করদাতার সংখ্যা হয়তো কমে যাবে, সেখানেও হয়তো কিছুটা সময়ের সাশ্রয় হবে, কিন্তু একই সাথে যারা এক্সিস্টিং করদাতা তাদেরও তো এই 50,000 টাকা, মানে 2.5 লাখের জায়গায় 3 লাখ হওয়াতে 50,000 টাকা পরিমাণ করের একটা প্রোরাটা কিন্তু কমে যাবে। সুতরাং বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে, এটা দেওয়ার প্রয়োজনও ছিল। আমি আরো মনে করি যে করোনা মোকাবেলার জন্য অর্থনীতিকে যদি সত্যি স্বয়ংক্রিয় করতে হয়, তাহলে অনেক ক্ষেত্রেই বরং আরো করের ছাড় দিতে হবে, কেননা আগে অর্থনীতিকে সচল করতে হবে। অর্থনীতি সচল হলে না আমি তখন রেভিনিউ আর্ন করতে পারবো। রেভিনিউ পাওয়ার প্রত্যাশায় যদি আমি আমার আগের অবস্থানে অটল থাকি যে না এই সুদ, এই হার, এই ইত্যাদি ডক্টর মজিদ, এই জায়গায় আপনাকে বিনয়ের সাথে একটু থামিয়ে আমি একটি প্রশ্ন করতে চাই। আপনি বলছিলেন যে করোনার কারণে অর্থনীতি থমকে গেছে এবং নানা জায়গায় কর ছাড় ছিল এবারে বাজেটে, যার কারণে রাজস্ব আদায় চ্যালেঞ্জ হবে। কিন্তু আমরা দেখেছি রাজস্ব আদায় কিন্তু এই করোনার আগেও নেতিবাচক প্রবৃদ্ধি ছিল। তার মানে কি, মানে আগের যেই আমাদের ব্যবস্থা ছিল কর আদায়ের, সেখানেই তো ঘাটতি ছিল, তার মধ্যে আবার করোনা ভাইরাসের সংকট, সব মিলিয়ে আসলে তাহলে এই যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এটি কি একেবারেই অবাস্তব, বা এটি আসলে কি ভেবে ধরা হয়েছে? এটা অবাস্তবেরও অবাস্তব। কেননা আপনি নিজেও বলেছেন ফেব্রুয়ারি পর্যন্ত এমনিতেই আমাদের যথেষ্ট ঘাটতি ছিল 60,000 কোটি টাকা, কারণ আমাদের এই টার্গেট গুলো সবসময় বেশি করা হয়, গত বছরও করা হয়েছিল, প্লাস
এমনিতেই নানান ধরনের, আমি আবার বলছি যে অর্থনীতি, যে ব্যাংকিং খাত থেকে আমার বেশি কর আসবে, সেই ব্যাংকিং খাত নিজেই অসুস্থ, আগের থেকেই ছিল, এবং আরো অন্যান্য কর্মকাণ্ড সব জায়গাতেই দেখা যাচ্ছিল যে আসলে নিম্নগামী। ভ্যাটের যে প্রয়োগটা আমরা পুরোপুরি করা সম্ভব হয়নি। ডক্টর মজিদ, আমরা জানি যে এই জায়গাগুলোতে আমাদের এখন কর আদায় অসম্ভব, আপনি নিজে বলছেন। আমি যে জায়গায় যুক্ত করতে চাই যে এই কর কাঠামোতে আমরা এই কর আদায় বা এই কর যে লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে তার কাছাকাছি আদায় কিভাবে পারবো? যেই কাঠামো আছে সেই কাঠামোর মধ্যেই কোনো পরামর্শ আছে কিনা ছোট্ট করে যদি এক কথায় বলেন। বিদ্যমান কর কাঠামোতে এবং বিদ্যমান পরিবেশে এটা অর্জন করা আসলে কঠিন হবে, তবে কিছু কিছু খাত ক্ষেত্র আছে, যেমন আমি প্রত্যাশা করেছিলাম যে এনবিআর নিশ্চয়ই এই হোমওয়ার্কটা এই বাই দিস টাইম, যখন তাদের অন্য কাজ নেই তারা করবে। যেমন আমাদের এখানে বিদেশি বহু কর্মী আছেন যারা করের আওতায় নেই, কর দেন না। এখানে একটা ভালো ধরনের একটা এক্সারসাইজ করবার দরকার ছিল, সেখান থেকে বেশ কিছু আসতো। দুই হচ্ছে যে বহু মামলা বহুদিন যাবত আটকি আছে, আইডেন্টিক্যাল মামলা, সেই মামলাগুলোকে যদি উপযুক্ত কাগজপত্র দিয়ে দেখিয়ে যদি নিষ্পত্তি করে নেওয়া যেত তাহলে একটা পরিস্থিতির উন্নতি হতো। তিন হচ্ছে সরকারের বিভিন্ন বহু টাকা পাওনা আছে, সেই টাকাগুলো আদায়ের বা এই ব্যবস্থাগুলো কিন্তু এই সময় বসে বসে করা যেত বা করা যাবে। সেই পরামর্শগুলো আপনার ছিল, আমরা শ্রাবণ মনে হয় ডক্টর জামালউদ্দিন আহমেদের কাছে যাই। ডক্টর মজিদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আমাদের আরো অনেক প্রশ্ন আছে, আপনাকে আমরা পরবর্তীকালে আবারও যুক্ত করব প্রাসঙ্গিক বিষয়, আপনি আমাদের সঙ্গে একটু দয়া করে থাকুন। আমরা অনেকক্ষণ ধরে ডক্টর জামালউদ্দিন আহমেদ আপনার সাথে কথা বলতে পারিনি, কারণ আমাদের অনেক অতিথি এসেছেন, অনেকে গিয়েছেন, অনেকে কথা বলেছেন। আপনার কাছে আমাদের একটি প্রশ্ন আছে স্পেসিফিক, যদি এই প্রসঙ্গে আপনি একটু বলেন। সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে এই বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের অনেক সুযোগ আছে এবারের বাজেটে, আসলে সেই জায়গা থেকে অর্থনীতিতে এই খাতটি কি নতুন কোনো প্রাণ সঞ্চারের সম্ভাবনা তৈরি করতে পারে কিনা? ডক্টর জামালউদ্দিন আহমেদ। দেখুন, এই যে মানে আপনার অপ্রদর্শিত যে সম্পদ এবং কালো টাকা বলা হয় যেটাকে, জি, এইটার ব্যাপারে আপনার বহু আগে থেকে বাংলাদেশে এবং বিশ্বব্যাপী বিভিন্ন দেশে এই প্র্যাকটিসটা আছে। সেটা আপনাকে উই উইল হ্যাভ টু সিলেক্ট দি রাইট, এটা দিস ইজ অ্যান অপরচুনিটি মুভমেন্ট, যে এই মুহূর্তে আমরা যদি এটা আইডেন্টিফাই করে তাদেরকে বিশিষ্ট ক্ষেত্র এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে আপনার যদি আমরা এই সমস্ত টাকা বিনিয়োগের জন্য শুধুমাত্র হাউজিং সেক্টরে আমরা দিয়েছি, সেই হাউজিং সেক্টরে এখন কিন্তু এটা ছাড়াও আরো অন্যান্য প্রায়োরিটি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আপনি যদি স্পেশাল ইকোনমিক জোন গুলোতে আপনার যদি ইনভেস্ট করে তাদেরকে এই সুযোগের আওতায় আনা যেতে পারে। তারপরে নিউ প্রায়োরিটি এরিয়া, গভর্নমেন্টের যে সমস্ত প্রায়োরিটি এরিয়া আছে, গভর্নমেন্ট একা ক্যানট সলভ দি প্রবলেম, এবং সেই ক্ষেত্রে এই সমস্ত টাকা পরিমাণ ভেদে এটার ট্যাক্সের যে ট্যাক্স 10% এখন ডিক্লেয়ার করছে, এটাকে যদি আপনার ভেরিয়েশন করেন ডিপেন্ডিং অন দি ভলিউম, লার্জার ভলিউমে আসলে রেট কম পাবেন, তারপরে আপনার এই রেট কম দিয়ে আপনি বেশি আনেন, তাহলে লোক মোটিভেটেড হবে, আনার পরে তারা দে উইল ইনভেস্ট হিয়ার ইন বাংলাদেশ। তাহলে আপনার ধরেন, এবং চায়নার সাথে যে আমেরিকার যে ট্রেড ওয়ার, এই ট্রেড ওয়ারের বেনিফিট নিতে হলে আমরা জয়েন্ট ভেঞ্চারে বিভিন্ন দেশ থেকে আপনার আনতে পারি। সেখানে আপনার এখন ধরেন আপনার আমেরিকা 30% অফ দি এক্সপোর্ট ওখান থেকে চায়না থেকে কমায় ফেলছে, আর 10% বাংলাদেশের জন্য অ্যালোকেটেড। আর উই রেডি টু টেক দ্যাট অ্যামাউন্ট? সেটা আমরা নেওয়ার জন্য প্রস্তুত আছি কিনা, সেটা হলো আমাদের ইম্পর্টেন্ট। এখন আমরা যদি বেতন দেওয়ার সময় যদি বেতনের টাকাই ইনসেন্টিভ আকারে নিতে চাই, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাদেরকে রিয়েল ইনভেস্টমেন্টে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য আপনার যে সমস্ত খাত আছে এই খাতকে আরো বাইর করা দরকার, সেইখানে আমাদের ইনভেস্টমেন্ট দরকার করে আইসিটি, তারপরে এই যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যে অটোমেশন, ইট ইজ লং ডিলে বিকজ অফ দি কারাপশন, বন্ধ হয়ে যাবে। এটা যদি আপনার সেই জায়গাটিতে নজর দেওয়ার কথা বলছিলেন ডক্টর জামালউদ্দিন। আপনি ডক্টর জামালউদ্দিন, আমরা আপনার কাছে সময় পেলে আবার আসবো। আমি শ্রাবণ, আপনার সাথে আসলে যে বিষয়টা আপনি যে প্রশ্নটি করেছিলেন সেই প্রশ্নের আলোকে আসলে বলতে চাই, আমরা কিন্তু বাজেটের আগে অনেক মহলের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল যে এবার যেহেতু অর্থ সংস্থানের জায়গাটা কমে যাচ্ছে এবং একই সাথে হচ্ছে যে কর্মসংস্থান হুমকিতে, বিনিয়োগ হুমকিতে, তাই অপ্রদর্শিত অর্থ এবার আসলে বিনা শর্তে অর্থনীতিতে নিয়ে আসা খুব বেশি জরুরি ছিল, এবং এর ফলে কিন্তু যে মানি লন্ডারিং এর কথা বলা হচ্ছে, সেই মানি লন্ডারিংও বলা হচ্ছে অনেক ক্ষেত্রে কমে আসবে।
আমরা মনে হয় আমরা পরিকল্পনা মন্ত্রীর সাথে আসলে সেভাবে যুক্ত হতে পারিনি, তিনি আমাদের সাথে যুক্ত জি। আছেন। আমরা পরিকল্পনা মন্ত্রীর কাছে যাব, তবে নিশ্চয়ই শ্রাবণ আপনি ব্যবসায়ীদের প্রতিক্রিয়া জানতে চাইবেন এই বাজেট অবশ্যই, সম্পর্কে। হ্যাঁ, আমি সেটাই। পরিকল্পনা মন্ত্রীর কাছ থেকে ঘুরে আসি। পরিকল্পনা মন্ত্রী, প্রবৃদ্ধি নিয়ে মোটামুটি কথা হয়েছে। আমরা এই যদি প্রবৃদ্ধির বাইরে এখন আসলে বলতে চাই যে মেগা প্রকল্পগুলো নিয়ে আমরা দেখলাম যে এবার মেগা প্রকল্পগুলোতে বিশেষ করে মেট্রো রেল এবং পদ্মা সেতুর মতো প্রকল্পে এবার বরাদ্দ কমেছে, কিন্তু আমরা আবার দেখলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বরাদ্দ বেড়েছে। যদিও আমরা বাজেটে আগে শুনেছি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তুলনামূলক বরাদ্দ কমিয়ে বরং যেই প্রকল্পগুলো এই সময় আমাদের অর্থনীতি চাঙ্গা রাখতে ভূমিকা রাখবে, বিশেষ করে পদ্মা সেতু কিংবা মেট্রো রেলের মতো প্রকল্প, সেগুলোকে গুরুত্ব দেওয়া জরুরি। আসলে এবার প্রকল্পগুলো কোন বিবেচনায় গুরুত্ব পেয়েছে, কিভাবে এগুলোর কাজগুলো আগাবে, একটু যদি আমাদেরকে ছোট করে বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রথম বলে মাপ চাচ্ছি, এরপরে আমি বুঝতে চলে যাবো। আর একটা ব্যাপার আছে আমার। 1 নম্বর, এই যে বড় প্রকল্পগুলো ফাস্ট ট্র্যাক বা মেগা যেই বলুন, এগুলা শুধু অর্থনৈতিক প্রকল্প নয়, এইগুলাকে মুভিং দ্য ইকোনমি টু হায়ার লেভেল, গেম চেঞ্জার, যেগুলো আজকাল খুব ফেভারিট শব্দ, এইটাকে দিয়ে সারা জাতিকে উজ্জীবিত করা হচ্ছে। প্রত্যেকটা ব্যক্তি বাংলাদেশের আগ্রহী। প্রত্যেকবার যখন এটা স্পেন পদ্মা সেতুতে উঠে সারা দেশে 16 কোটি মানুষ তাকিয়ে থাকে। এর চেয়ে বড় উদাহরণ কি দিতে পারে? সুতরাং পদ্মা বলুন, রূপপুর বলুন, মেট্রো রেল বলুন, এইগুলা দিজ আর গেম চেঞ্জার তো বাংলাদেশ করবে। এইগুলাকে আমরা এক ভেরি গ্রেট কস্ট হলো আমরা ধরে রাখবো। এটা আমাদের জাতীয় প্রতিশ্রুতি এবং আমরা মনে করি we are on the right track। এর ফলে স্পিল ওভার ইফেক্ট কিন্তু আদার প্রকল্পের উপরে যাবে। একটি বিষয় আমি বারবার এখানে আসছে, আমি বলতে চাই যে এই ঋণের অবস্থা, যে এত বেশি টাকা এবার কোথায় পাবো, ঋণের অবস্থা আমরা নিলে অন্যরা পাবে না, এটা প্রায় আমরা শুনেন। এইবার কিন্তু আমরা ওভার দ্য লাস্ট 10-15 ইয়ার্স প্রথমবার 5% মার্ক ক্রস করলাম অফ দ্য জিডিপি। কোন জিডিপি? জিডিপির সাইজ যখন কত বেশি 10 বছর আগের তুলনায়, এটা মনে রাখতে হবে। 5% মার্ক ক্রস করে আমরা 6% যাচ্ছি। এর আগে 3-4% আমরা ডেফিসিট থাকতাম। তার মানে এখানে কত বাড়তি টাকার একটা সুযোগ, আমাদের ঋণের সুযোগ তৈরি হলো, এইটাও বিবেচনা করার জন্য অনুরোধ করব। এবং একটা কথা বলতে চাই, ঋণের বাজার, গ্লোবাল ঋণের বাজার অনেক লিবারেল, অনেক বেটার বিকজ অফ কোভিডের দরুন IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB প্রত্যেকেই বড় পরিমাণে সহায়ক ঋণের তারা খাতা খুলেছে, আমাদেরকে প্রমিস করেছে। সুতরাং এখানেও আমরা অনেক অনেক বেশি টাকা পূর্বের তুলনায় পাবো। একটাই শুধু শর্ত, আমাদেরকে ওয়ার্কেবল, সেলেবল, গ্রহণযোগ্য প্রকল্প নিয়ে যেতে হবে। বিশেষ স্বাস্থ্য এবং কৃষি, যে দুটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার উচ্চ অগ্রাধিকার দিয়েছেন, এই দুটি প্রকল্পের যত টাকা বাংলাদেশ চাইবে ফ্রম গ্লোবাল বডি, আমার ধারণা ফ্রম মাই সাইড বলছি, আমরা পাবো। আমাদেরকে প্রপারলি শুধু ডকুমেন্টেশন করে প্রপারলি গিয়ে নেগোশিয়েট করতে হবে। সুতরাং আমি এটাতে ভীত নই। যেটা বলছিলাম যে টাকার স্পেস পূর্বের তুলনায় অনেক বেড়েছে। এই নতুন যে স্পেস বাড়লো, আমাদের জন্য বাড়লো, মিন্টু সাহেব যিনি আছেন প্রাইভেট সেক্টর, আমি তাকে মনে করি তাদের জন্য বেড়েছে। সুতরাং বইয়ের কোনো ব্যাপার এখানে নেই, সকলেই টাকা পাবো। অনলি থিং যেটা আমাদের দেখার বিষয়, অপচয় রোধ করতে হবে, দুর্নীতি পুরনো শত্রুকে মোকাবিলা করতে হবে, এবং যে নতুন সুযোগ আমরা দিলাম কালো টাকাকে সাদা করার, এত লিবারেল একটা রেজিম, চারদিকে সবকিছু খুলে দেওয়া হয়েছে। এখন যারা লুকানো টাকা আছে, আমরা আশা করি তারা আসবে। এবং ট্যাক্স নেট বাড়ানো হয়েছে, ট্যাক্সের পরিমাণ ইন্ডিভিজুয়ালি বাড়ানো হয়েছে, এবং কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই বাজেট হবে রিকভারির বাজেট, পুনর্বাসনমূলক বাজেট। পুনর্বাসনমূলক বাজেটের জন্য, রিকভারি বাজেটের জন্য তাকে বাজারটাকে কি করতে হবে? উজ্জীবিত করতে হবে, যাতে বাজারটা মন্দার দিকে না যায়। সেই জন্য তিনি বাড়তি যে এই যে 1% ক্রস করে 6-এ গেলেন, যে বাড়তি টাকাটা তিনি মার্কেটে ঢুকাবেন, পদ্মা সেতুর টাকাই হোক অথবা সোশ্যাল সেফটির টাকা হোক, বাজারে ঢুকবে, দিস উইল কিপ দ্য মার্কেট অ্যালাইভ এন্ড কিকিং। এর ফলটা আমি পাবো। মোটামুটি এই মন্তব্য এই মুহূর্তে আমার বিদ্যজনেরা আছেন, তারা আরো সুন্দর করে বলবেন। আই এম সরি, আই হ্যাভ একটি শেষ প্রশ্ন করতে চাই মাননীয় পরিকল্পনা মন্ত্রী। আপনি আসলে সরকারের নানা বিষয় নিয়ে কাজ করছেন এবং আপনি নিজেও অনেক সময় যেই জায়গাগুলো যৌক্তিক তার সমালোচনা করছেন। যদি সেই জায়গাটা থেকে আপনাকে বলি যে এই বাজেটের আসলে দুর্বলতা বা এই বাজেটের বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ আপনি কোনটি দেখছেন? আপনার কাছে কি মনে হয়?
আরে বাচ্চা তো বসে আছে, মতুল ভাই এখানে বসে আছে, দুই বাচ্চার কাছেই বলছি। আচ্ছা, আমরা মন্ত্রীকে মনে হয় একটু ছেড়ে দিতে পারি, উনি চলে যাওয়ার জন্য চেষ্টা করছেন। মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং আপনার মাধ্যমে আসলে বাজেটের একটি ভালো জায়গা দেখতে পেলাম আমরা। আসলে আমাদের সঙ্গে আগেই বলেছি বিসিসিআই দুজন সাবেক সভাপতি যুক্ত আছেন। আমরা একটু আব্দুল আল মিন্টু আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার কাছে আসলে এই বাজেটটি কেমন মনে হয়েছে? ব্যবসায়ী হিসেবে বাজেটটিকে আপনি ব্যবসা বান্ধব বলবেন কিনা? যদি বলেন তাহলে কেন, যদি না বলেন তারপরেও কেন, সেটি আব্দুল আল মিন্টু। বেশি হয়ে যাচ্ছে। প্রশ্নটা কি আমাকে করলেন? জি, আব্দুল আল মিন্টুর কাছে প্রশ্নটি করেছি আমরা। কিন্তু প্রশ্নটা তো শুনি নাই ভাই। আচ্ছা, আপনার কাছে আমরা প্রশ্নটি আমি আবারও করছি আপনাকে, সেটি বলেছি যে আসলে এই বাজেট আপনার কাছে কেমন মনে হয়েছে? বাজেট কি ব্যবসায়ী বান্ধব বা ব্যবসা বান্ধব কিনা, এবং পাশাপাশি এই বাজেট নিয়ে আসলে আপনার প্রতিক্রিয়া মূল্যায়ন কি? আব্দুল আল মিন্টু। শুনেন, প্রথম যেটা হলো মন্ত্রী সাহেব চলে গেছেন, আমার দু একটা প্রশ্ন। আমাদের দেশে তো ধরেন বাজেট নিয়ে আমরা অনেক হইচই করি, এটা একটা সময় ছিল এখন থেকে 20 বছর আগে, যখন প্রতি বছরই কাস্টম ডিউটি বাড়তো কমতো, কিন্তু এখন তো আর সেরকম সিচুয়েশন নাই। তারপরেও আমরা অনেক বেশি হইচই করি এটা নিয়ে। তো আমার এখানে একটা প্রশ্ন হলো যে আমরা যখন একটা বাজেট প্রস্তাবনা করা হয়, আলটিমেটলি বাজেটটা তো একটা আর্থিক বিলে পরিণত হয়, বা যেটাকে আমরা বলি আর্থিক ফাইন্যান্স অ্যাক্ট। কিন্তু এই অ্যাক্টটা যদি কেউ ভায়োলেট করে, এটাতে জবাবদিহিতার তো কোনো স্কোপ বাংলাদেশে নাই। অর্থাৎ আপনি যদি বলেন যে আমি 100 টাকা আয় করব, কিন্তু আয় করলেন 50 টাকা, তো এটার জন্য তো আপনি কাউকে জবাবদিহি করতে হয় না। দুনিয়ার বহু দেশ আছে যেখানে এই আর্থিক শৃঙ্খলা আইন আছে, সে আইনের আওতায় এই যারা এই নাম্বার গুলা পরিসংখ্যান গুলা পেশ করে জাতির সামনে বছরে একবার, তাদেরকে জবাবদিহিতার সম্মুখীন হতে হয়। এটা হলো এক। যেমন আমি একটা নাম্বার বলি, বাজেট স্পিচের 113 নাম্বার পেজ, সেখানে 2019-20 সনে বলছে মোট রাজস্ব আদায় হবে 3,77,000 কোটি টাকা। সংশোধিত বাজেট যেটা এখন পেশ করছে সেটাতে বলছে যে অ্যাকচুয়ালি আদায় হবে 3,48,00,000 কোটি টাকা। কিন্তু আবার এটাও দেখাচ্ছে সাইডে এই 19-20 যে মার্চ মাস পর্যন্ত প্রকৃত আয় হয়েছে সরকারের রেভিনিউ 164 কোটি টাকা। তাহলে এখানে এনবিআর এর চেয়ারম্যান মুজিব সাহেব আছেন, বিকজ বেশিরভাগ তো শুধু ওখান থেকে আছে এনবিআর আওতা। তো তাহলে এই 3 মাসে যে আপনার 2 লক্ষ কোটি টাকা কি আয় করা সম্ভব? তো এই যে নাম্বার গুলা দিলে এগুলো দেখে বা কি, কে দেখে আর কে এটা নিয়ে কি বক্তব্য দেবে আমি তো বুঝি না। নাজিয়া, বিরতির আগে আমাদের হাতে সময় একটু অল্প আছে, আমরা আব্দুল মাসুদ আহমেদের একটু বক্তব্য নিয়ে মনে বিরতি বলতে পারি। গত 5 বছর যদি কেউ যদি বাংলাদেশের বাজেটটা দেখে, তাহলে আপনি দেখবেন যে বাজেট যাই দেওয়া হোক, আয় অথবা ব্যয়, বাজেটের বাস্তবায়ন হয় মাত্র 80 থেকে 82। অর্থাৎ আয় এবং ব্যয়ের মধ্যে সমন্বয় নেই। আব্দুল আল মিন্টু, আমরা আপনার কাছে আবার আসবো। মাতলুব আহমেদ, আব্দুল মাতলুব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একটু দেরিতেই আসছি, কারণ আসলে সব পক্ষের মন্তব্য শুনে আপনার মন্তব্য শুনতে চাই। এবারের বাজেট ব্যবসা বান্ধব হয়েছে কিনা বিরতির আগে ছোট্ট করে বলবেন। এবারে বাজেট শুধু ব্যবসা বান্ধব নয়, কোভিডের বাজেট জনগণের বাজেট হয়েছে, এবং আমি মনে করি এইবারে বাজেটে সরকার নেবার জন্য করে নাই, দেবার জন্য করেছে। তা আমি মনে করি যে আমরা বিরতির পরে আসবো, আমি তখন এক্সপ্লেন করব কেন এটা দেবার বাজেট, নেবার নয়। এবং তখন নিশ্চয়ই আমরা আব্দুল আল মিন্টুকে যুক্ত করতে পারবো, তিনিও তার ব্যাখ্যাটি দেওয়ার চেষ্টা করবেন। আমাদের বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক আমাদের সঙ্গে থাকবেন এবং অতিথিরা আমাদের সঙ্গে দয়া করে থাকবেন। বিরতির পরে এসে আমরা বাকি আলোচনা করব। ছোট্ট বিরতি, শেষবারের মতো। দর্শক, বিরতির পর আরেকবার আমন্ত্রণ জনতন্ত্র গণতন্ত্রে। আজকে বাজেট নিয়ে আমরা আমাদের এই আলোচনা সাজিয়েছি এবং আমাদের সাথে অতিথিরা যুক্ত আছেন। কথা না বাড়িয়ে আমরা অতিথিদের কাছে চলে যাই, কারণ সময় একেবারে কম আমাদের হাতে। জনাব আব্দুল মাতলুব আহমেদ, আপনি বলছিলেন যে বিরতির পরে এসে আপনি আসলে বিস্তারিত বলবেন যে এটি আসলে কিভাবে ব্যবসা বান্ধব বাজেট।
এই জিডিপি গ্রোথ 6% 7% বলতে পারেন? বলেন তো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবারে যে বাজেটটা আমি বলেছিলাম যে এবারে বাজেটটা হচ্ছে নেবার না। সাধারণত আমরা বিসিসিআই থেকে আমরা এনবিআর সাথে দরদাম করতাম যে আমার এটা কমিয়ে দাও, ওটা কমিয়ে দাও। এইবার বলার আগেই কমে যাচ্ছে। কোভিড-19 দেশকে দেখিয়ে দিয়েছে যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি সবচেয়ে ভ্যালুয়েবল, এবং আমরা দেখতে পেলাম যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালের ডিউটি কমে গেছে। আমরা যারা ব্যবসা করি আমাদের কর্পোরেট ট্যাক্স কমে, এমনকি আমরা দেখতে পেয়েছি যে অনলাইন যে ট্যাক্স আমরা সাবমিট করব সেখানেও আমরা প্রণোদনা পাবো। এইবারে যে বাজেটটা, এটা কোভিড-19 এর বাজেটটা খুব ডিফিকাল্ট একটা টাইমে হয়েছে। মানুষ বাঁচানোর বাজেট এবং গরিবদের জন্য বাজেট, প্রান্তিক যারা ব্যবসা করে তাদের জন্য বাজেট। এখানে বেসিক্যালি হচ্ছে যদি আপামর জনসাধারণ জানে বেঁচে যায় এবং প্রান্তিক ব্যবসায়ীরা, ওমেন ইন বিজনেস ব্যবসায়ীরা, তারা যদি ভালো করে দেশ তাড়াতাড়ি রিকভার করবে। আমরা যারা বিগ বিজনেস করি, মিন্টু ভাইয়ের মতো যারা বিগ ব্যবসায়ী, তারাও আগামীতে অনেক ভালো ব্যবসা করতে পারবে, দেশকে আগায় নিয়ে যেতে পারবে। আপনি এটিকে একটি সামগ্রিকভাবে একটি অসাধারণ বাজেট বলছেন। জনাব আব্দুল মিন্টু, আপনার যদি এর সাথে কোনো মন্তব্য থাকে ছোট্ট করে বলবেন। তো আমার একদম খাঁটি মন্তব্য যেটা হলো, এটা বাস্তবায়ন করার সরকারের কোনো ইচ্ছা নাই। অতএব এই পুরো বাজেটটাই অবাস্তব। গত 5 বছরের বাজেট যদি আপনি দেখেন তাহলে দেখবেন কোনোভাবেই 80 থেকে 82% বেশি বাস্তবায়ন করা হয়নি। বাস্তবায়ন সম্ভব হয়নি। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল মিন্টু। আমাদের সময় একেবারে কম। শেষ মন্তব্য নিবে ডক্টর জামাল উদ্দিন আহমেদ আপনার। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, এক কথা আপনার যদি কোনো বক্তব্য থাকে, শেষ মন্তব্যটি আপনার নিচ্ছি। মনে হয় তিনি আমাদেরকে শুনতে পাচ্ছেন না। আমাদের শেষ করে ফেলি নাজিয়া। আমরা এখানে শেষ করছি। শ্রাবণ, আসলে যে কথাগুলো বলা হচ্ছে, এই বাজেট হচ্ছে একেবারে, যদিও মিশ্র প্রতিক্রিয়া আছে, তবে সবাই বলছেন বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ এবং গতানুগতিক অনেকেই বলছেন। তারপরে আমরা আশাবাদী হতে চাই, কারণ আশায় মানুষ বেঁচে থাকে। সবাই আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীকালকে আবারও দেখা হবে। শুভরাত্রি।